গল্প আরশি যুগল প্রেম। হৃদয়। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। দ্বিতীয় পর্ব। শেফার কাবিন উপলক্ষে বাড়িতে হুলস্থুল কাণ্ড। এককালে শেফারা রক্ষণশীল পরিবার বলেই খ্যাত ছিল। কালের প্রবাহে সেই খ্যাতিটা খানিক মিয়ে গেলেও সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি। তারই রেশ ধরে এ যুগে এসেও বাড়ির ছোটখাটো ব্যাপারেও উপচে পড়ে আত্মীয়দের ভিড়। শেফার বড় চাচা, ছোট চাচা, বড় ফুপু, খালা, মামা, এমনকি তাদের শ্বশুর বাড়ির লোকেরাও বাদ পড়ে না এতে। এবারও তাই হল। বরপক্ষ থেকে মাত্র 10 জন এলেও কনেপক্ষের নিকটাত্মীয় মিলেই হয়ে গেল প্রায় 50 জন। উত্তরার অত্যাধুনিক ফ্ল্যাটে 50 জন মানুষের বসবার, খাওয়ার যোগান দেওয়াটা অসম্ভব না হলেও বেশ কঠিনই বটে। ড্রয়িংরুম সহ বাসার চারটা বেডরুমেই ছেলে, বুড়ো, বাচ্চা আর মহিলাদের নিয়ে গিজগিজে ভিড়। বাচ্চাদের চিল্লাচিল্লি, মুরুব্বিদের গল্প, মহিলাদের ফিসফিস, সব মিলিয়ে বাসায় যেন এক দমবন্ধকর অবস্থার সৃষ্টি। এই দমবন্ধকর পরিবেশের এক কোণে সোফায় মাথা নিচু করে বসে আছে সাদাফ। চারপাশের চিল্লাচিল্লি আর অতিরঞ্জিত বাড়াবাড়িতে অসম্ভব রকম বিরক্ত সে। সামান্য একটা কাবিনের জন্য এত আলোড়নের কি প্রয়োজন বুঝতে পারছে না সাদাফ। 1.5 ঘণ্টা যাবৎ এই অস্থির পরিবেশে মিথ্যা হাসি নিয়ে ঠাই বসে থাকাটাও সাদাফের জন্য রীতিমতো যুদ্ধ। মনের বিরুদ্ধে যুদ্ধ। অতিরঞ্জিত শব্দটা সাদাফের স্বভাব বিরোধী। অতিরিক্ত উশৃঙ্খলতা, অতিরিক্ত চেঁচামেচি কিছুই পছন্দ নয় তার। তার পছন্দ পাহাড়, মেঘে ঢাকা গোমট আকাশ। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি অদ্ভুত টান তার। বাবা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় পাহাড়ের সাথে সম্পর্ক গড়ার সুযোগটাও হয়েছে বেশ। চারদিকে নিস্তব্ধ গাছপালা, পাহাড়ি মাটির গন্ধ, বেপরোয়া ঝর্ণা, তার সাথে মেঘলা আকাশ। আরও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠে দাঁড়ালো সাদাফ। আরাফকে ইশারায় আশেপাশেই আছে বুঝিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছাকাছি আসতেই কানে এলো নারীকণ্ঠের সূক্ষ্ম আওয়াজ। সাদাফ থমকে দাঁড়াল। কপাল কুঁচকে কিছু একটা ভেবে দরজা পেরিয়ে ছাদে পা রাখল। ছাদের দক্ষিণ দিকের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়াল। পাঞ্জাবির উপরের দুটো বোতাম খুলে হাত দুটো ভাঁজ করে তারায় পূর্ণ ঝকঝকে আকাশের দিকে তাকাল সে। ভেতরের গোমট ভাবটা বাইরের ঠান্ডার ছোঁয়ায় খানিকটা কেটে যেতেই সিগারেট ধরালো সাদাফ। সিগারেটে কয়েক টান দিতেই কানে এলো কারো খিলখিল হাসির শব্দ। আবারও ভ্রু কুঁচকে এলো সাদাফের। সিগারেটটা ফেলে দিয়ে চোখ ফিরিয়ে এদিক ওদিক তাকাল। কাউকে দেখতে না পেলেও পরিচিত নারী কণ্ঠ কানে ভেসে এলো তার। আধজ্বলা সিগারেটটা পা দিয়ে পিষে ফেলে ডানদিকে মাথা হেলিয়ে ছাদের ওপাশে চোখ রাখতেই ফোনে কথা বলতে বলতে বেরিয়ে এলো শুভ্রতা। টেই কিটিজি জানু। এত মন খারাপ করতে হবে না সোনা। আরে আমি। এটুকু বলতেই সামনে কোনো পুরুষের অবয়ব দেখে থমকে গেল শুভ্রতা। আধো অন্ধকারে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকেই সামনে দাঁড়ানো লোকটি যে সাদাফ তা আবিষ্কার করল শুভ্রতা। অপ্রত্যাশিতভাবে সাদাফের মুখোমুখি হওয়ায় খানিকটা অপ্রস্তুত হল সে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ে কথা বলছি বলে ফোনটা কেটে মুচকি হাসল সে। সাদাফও সূক্ষ্ম ঠোঁট মেলল। তারার মিটমিট আলোতে সেই সূক্ষ্ম হাসি ঠিক চোখে পড়ল না শুভ্রতার। ডান কাঁধের ওড়নাটা আরও খানিকটা টেনে দিয়ে অস্বস্তিভরা পায়ে 2-1 পা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল শুভ্রতা। আপনি এখানে? সাদাফ হাসিমুখে জবাব দিল। এমনি। অনেকক্ষণ যাবৎ বসে আছি তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। কিন্তু আপনি এখানে? রাতের বেলা একা ছাদে? শুভ্রতা হাসার চেষ্টা করে বলল। একটা ফোন কল অ্যাটেন্ড করতে এসেছিলাম। নিচে যা অবস্থা তাতে তো। এটুকু বলতেই আবারও ফোন বেজে উঠল শুভ্রতার। ফোন ধরে রাখা হাতটা রেলিংয়ের উপর থাকায় সাদাফের বেখেয়ালি চোখটা আটকে গেল স্ক্রিনে। স্ক্রিনে অর্পণ নামটা দেখেই চোখ ফেরাল সে।
শুভ্রতা অপ্রস্তুত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে নিচু গলায় বলল, বললাম তো পরে ফোন দিব। পরে মানে পরে, ওকে। শুভ্রতার মৃদুস্বর কানে আসতেই চাপা দীর্ঘশ্বাস ফেলল সাদাফ। একটু আগে তাহলে ওসব বলে সম্বোধন করা মানুষটি অর্পণই ছিল। অর্পণ কি শুভ্রতার স্পেশাল কেউ? এতটুকু ভাবতেই মাথা ঝাড়ল সাদাফ। শুভ্রতার পার্সোনাল লাইফে কে আছে বা কে নেই সেটা তার দেখার বিষয় নয়। কখনোই নয়। ফোন কেটে অপ্রতিভ হেসে বলে উঠল শুভ্রতা, সরি। নিচে যাবেন এখন? সাদাফ মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, উহুম। নিস্তব্ধতা ভালো লাগছে। শুভ্রতা হালকা হাসল। একরাশ অস্বস্তি নিয়ে সাদাফ থেকে খানিকটা দূরত্বে এক হাতে ভর দিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়াল। আকাশে চোখ রেখে হুট করেই প্রশ্ন করল, আপনি কি সবসময় কম কথা বলেন? সাদাফ ভ্রু কুঁচকে তাকাল। মৃদু হেসে বলল, না তো। কম কথা বলি না, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই বলি। শুভ্রতা আর চোখে তাকাল। ছেলেমানুষি গলায় বলল, আপনার প্রয়োজনটাই হয়তো খুব সীমিত। মাঝে মাঝে মন হয় গুনে গুনে কথা বলছেন। একটা শব্দ বেশি বলে ফেলল ও বিরাট লস। সাদাফ হাসল। সাদাফের হাসির মৃদু ঝঙ্কারটা শুভ্রতার কানে যেতেই সচেতন চোখে তাকাল সে। আধো অন্ধকারে সাদাফের হাসি মুখটা দেখার ব্যর্থ চেষ্টা করে কপাল কুঁচকাল শুভ্রতা। সাদাফ ঠোঁটে হাসি মেখে বলল, মানুষভেদে প্রয়োজনের আকার পরিবর্তন হয় শুভ্রতা। তাছাড়া মানুষভেদে প্রয়োজনের সীমাবদ্ধতাও থাকা প্রয়োজন। সীমার বাইরে চলে যাওয়াটা আসলেই কিন্তু বিরাট লস। শুভ্রতা ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল। মাথা দুলিয়ে বলল, গুরুগম্ভীর কথাবার্তা। আপনারা বড়রা সবসময় এমন সাধুভাষা টাইপ কথা কেন বলেন বলুন তো? এসব কথাবার্তার অর্ধেক অর্থ আমার মাথার উপর দিয়েই যায়। সাদাফ আমোদিত গলায় বলল, আমরা বড়রা? তার মানে আপনি বড়দের মাঝে পড়ছেন না? আপনি ভীষণ ছোট বুঝি? শুভ্রতা বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, অবশ্যই ছোট। ভীষণ ছোট না হলেও সীমিত আকারের ছোট। শুভ্রতার মুখে এমন কথা শুনে হেসে ফেলল সাদাফ। সাদাফের হাসিতে খানিক বিব্রত বোধ করল শুভ্রতা। বোকা বোকা গলায় বলল, এতে হাসির কি হলো? আমি বুঝাতে চাইছিলাম যে আমি মোটামুটি ধরনের ছোট। সাদাফ হাসি চেপে মজার ছলে বলল, ও আচ্ছা, বুঝলাম। তো কোন ক্লাসে পড়েন? না মানে, মোটামুটি ছোটরা তো সাধারণত ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। আপনি কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। শুভ্রতার উত্তরে কেশে উঠল সাদাফ। অবাক চোখে তাকাল। কিছুক্ষণ চুপ থেকে নিজের বিস্ময়টা চেপে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, সত্যি? আপনাকে এতটা ছোট ভাবিনি আমি। মনে হচ্ছে বাল্যবিবাহ করে ফেলেছি। সাদাফের কথাগুলো বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে উঠল শুভ্রতা, জি কিছু না। বলছিলাম এবার সেকেন্ড ইয়ার হলে তো নেক্সট ইয়ার এক্সাম, তাই না? পড়াশোনা কেমন চলছে? এইচএসসি এক্সামটা কিন্তু ক্যারিয়ারের ফার্স্ট পিলার। অল দ্য বেস্ট। শুভ্রতা মুখ গোমরা করে বলল, আমি বিবিএ সেকেন্ড ইয়ার। সাদাফ এবার অদ্ভুত চোখে তাকাল। কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বলল, নাও পারফেক্ট। মানে? সাদাফ উত্তর না দিয়ে বলল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চলুন নিচে যাওয়া যাক। সবাই খুঁজছে হয়তো। কথা শেষ করে দরজার দিকে এগিয়ে গেল সাদাফ। দরজার কাছাকাছি গিয়ে একপাশে চেপে দাঁড়িয়ে শুভ্রতাকে যাওয়ার রাস্তা করে দিল সে। শুভ্রতা সামনে সামনে হাঁটছে আর তার পেছনে হাঁটছে সাদাফ। সিঁড়ির লাইটগুলো হাতের ডান পাশে হওয়ায় দুজনের ছায়াটা গিয়ে পড়ছে বাম পাশের দেয়ালে। ছায়াতে দুজনকে খুব কাছাকাছি দেখাচ্ছে।
মনে হচ্ছে দুটো মানুষ যেন মিলেমিশে একাকার হয়ে আছে ওই কালো প্রতিচ্ছবিটির আড়ালে। শুভ্রতা গভীর মনোযোগে ছায়াগুলো খেয়াল করছে। উঁচুনিচু সিঁড়ি পাড়ি দেওয়ার সময় মনে হচ্ছিল দুটো ভালোবাসাময় আত্মা নেচে বেড়াচ্ছে ওই দেয়ালে। কথাগুলো ভেবে নিজে নিজেই চমকে উঠছিল শুভ্রতা। মনের ভেতর চলা কথাগুলো সাদাফের কান পর্যন্ত পৌঁছে যাওয়ার ভয়ে আর্স্ট হয়ে পড়ছিল বারবার। মনকে একবার বকছিল তো আবারও একই ভাবনায় মত্ত হচ্ছিল। হঠাৎ করেই কারো ডাকে ঘোর কাটল শুভ্রতার। শুভ্রতা! ঠিক আছেন? এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? শুভ্রতা! শুভ্রতা হকচকিয়ে তাকাল। এসব ছাইপাশ ভাবতে গিয়ে কখন যে সিঁড়ির মাঝ বরাবর দাঁড়িয়ে পড়েছে খেয়ালই ছিল না তার। ইস! সাদাফ কি ভাবছে কে জানে। কথাগুলো ভেবে সাদাফের দিকে না তাকিয়েই এক দৌড়ে বাকি সিঁড়িগুলো পার করে ভেতরে ঢুকে গেল শুভ্রতা। শুভ্রতার এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হল সাদাফ। কিছুক্ষণ বিস্মিত চোখে তাকিয়ে থেকে স্বাভাবিকভাবেই দৃষ্টি ফিরিয়ে নিল সে। নিজের মনে সিঁড়ির বাকি ধাপগুলো পাড়ি দিয়ে ভেতরে প্রবেশ করল সে। ততক্ষণে কাবিনের শেষ কাজগুলোও সমাধা হয়ে গেছে প্রায়। সাদাফ ধীর পায়ে আরাফের পাশে সোফায় গিয়ে বসতেই মুখ ফুলিয়ে গো গো করে বলে উঠল আরাফ। কই গেছিলি তুই? ফ্রেন্ড হিসেবে আমার পাশে থাকাটা তোর বন্ধুগত কর্তব্য অথচ প্রয়োজনের সময় তুই নাই। তোর কোনো ধারণা আছে কতটা নার্ভাস হয়ে পড়েছিলাম আমি? জীবনের প্রথম বিয়ে আমার অথচ তুই পাশে নাই। আরাফকে মাঝপথে থামিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল সাদাফ। চিন্তা করিস না। তোর জীবনের প্রথম বাসর রাতে অবশ্যই তোর পাশে থাকব আমি। বন্ধুগত কর্তব্যটা সেদিন পালন করবই করব। সেদিন তো তুই আরো বেশি নার্ভাস থাকবি। তাই না দোস্ত? আরাফ অসহায় চোখে তাকাল। সাদাফের এই অভ্যাসটা মোটেও ভালো লাগে না তার। আরাফ কিছু বললেই কথার মারপেচে তাকে থামিয়ে দেওয়াটা যেন সাদাফের চাই চাই। সবসময় এমন করাটা কি সাজে সাদাফের? একটা দিনও কি চুপচাপ আরাফের কথাগুলো গিলে নিতে পারে না সে? আরাফ গম্ভীর মুখে বসে রইল। যদিও জানে তাতে সাদাফের কোনো ভাবাবেগ হবে না তবুও গম্ভীর মুখে বসে রইল সে। সাদাফ পাত্তা না দিলেও এই সময়ে মন খারাপ করাটা তার নৈতিক দায়িত্ব। বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ। আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। বাসা থেকে বের হয়ে রিকশা নেওয়ার সময় পাশের দোকান থেকে গানটির মৃদু সুর ভেসে এলো সাদাফের কানে। আজ পহেলা ফাল্গুন। চারদিকে রৌদ্রোজ্জ্বল সকালের আলতো স্পর্শ। সেই স্পর্শে মাখামাখি হয়ে গায়ে বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে বেরিয়ে এসেছে স্কুল কলেজ পড়ুয়া কিশোরীরা। মাথার খোপাটা গাদাপলাশে আগাগোড়া মোড়া। কেউবা আবার ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে প্রেম নিবেদনে ব্যস্ত। শহরজুড়ে বসন্ত উদযাপনের এত হইচই এর মাঝেও সাদাফ নিশ্চুপ। আত্মভোলা সাদাফের এই বিশেষ দিনটির কথা মাথাতেই ছিল না। রিকশায় ওঠে রাস্তার মোড়ে মোড়ে রমণীদের বাসন্তী লাল হলুদ রঙের শাড়ি আর ফুলে ফুলে সেজে থাকতে দেখেই পহেলা ফাল্গুনের কথা মনে পড়ল সাদাফের। চারপাশে সচেতন চোখে তাকাল। বনানীর এই বিশাল রাস্তার কোনো কোণেই ফোটা ফুল চোখে পড়ল না তার। গাছে ফোটা ফুল। সাদাফ নিজের মনে হাসল। ছেলেমেয়েদের এত সাজুগুজু আনন্দ দেখে কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো সেও স্বীকার করতে বাধ্য হল, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। অসিফে পৌঁছে নিজের ডেস্কে বসে কাজে হাত দিতেই কোথা থেকে ছুটে এলেন আবির সাহেব। সাদাফ একবার চোখ তুলে তাকাল। আবির সাহেবকে ভেতরে আসার অনুমতি দিয়ে আবারও হিসেবের খাতায় মন দিল সে। আবির সাহেব হন্তদন্ত করে ভেতরে ঢুকেই বলে উঠলেন, সাদাফ সাহেব, আজকে পহেলা ফাল্গুন মনে আছে তো? সাদাফ ফাইল থেকে চোখ উঠিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, মনে আছে। আবির সাহেব খুশিতে গদগদ হয়ে চেয়ার টেনে বসলেন।
অনেকটা ফিসফিস করে বললেন, বসন্ত মানেই পূর্ণতার দিন, ভালোবাসার দিন। এই দিনটা উদযাপন না করলে চলে বলুন? ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবার বিরাট উদযাপন হবে বুঝলেন। যাবেন নাকি একবার? চলুন না যাই। আবির সাহেবের শেষ বাক্যটা অনেকটা অনুরোধের মতো শোনাল। সাদাফ মৃদু দীর্ঘশ্বাস ফেলে কচুপাতা রঙের শার্টের কবজির কাছের বোতামগুলো খুলে হাতা গোটাতে গোটাতে বলল, আপনি যান আবির সাহেব। ওসব ভিড় ঠেলে অনুষ্ঠান দেখার কোনো ইচ্ছে আমার নেই। তাছাড়া প্রচুর কাজও জমে আছে হাতে। আবির সাহেব টেবিলের উপর খানিকটা ঝুঁকে এসে বললেন, একদিন একটু কম কাজ করলে কী বা হবে সাদাফ সাহেব? এমনিতেও এমডি স্যারের ভালো নজরেই আছেন আপনি। এ বছর আবারও প্রমোশন হবে আপনার। বছরে দুয়েক দিন তো ছুটি কাটানো উচিত বলুন? সাদাফ হেসে বলল, বছরে দুয়েক দিন নয়, প্রায় 2 সপ্তাহের মতো ছুটি কাটাই আমি। বর্ষাকালে হুটহাট পাহাড়ে ঘুরতে চলে যাওয়াটা তো ছুটির মধ্যে পড়ে। তাই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখাটা ভালো। আপনি বরং যান, আমি আমার কাজগুলো শেষ করব ভাবছি। আবির সাহেব মুখ গোমরা করে বলল, প্লিজ সাদাফ ভাই, চলেন না। আপনার ভাবিকে কথা দিয়েছি যে আজ বিকেলে ওকে নিয়ে রবীন্দ্র সরোবরে যাব। পরশই 3 দিন ছুটি কাটিয়েছি, আজ আবারও হাফ ডে ছুটি চাইলে বশ রেগে ফায়ার হবেন নির্ঘাত। আপনাকে তো কিছুই বলে না। আপনি গেলে আপনার দোহাই দিয়ে আমিও একটু ছুটি পাই আর কি। প্লিজ ভাই, নতুন বিয়ে করছি, সমস্যাটা বুঝুন একটু। সাদাফ স্থির দৃষ্টিতে তাকাল। কলিগদের এমন উদ্ভট ঝামেলায় বরাবরই বিরক্ত হয় সে। রবীন্দ্র সরোবর জায়গাটা তার কাছে খুব একটা খারাপ লাগে না। আশেপাশে গাছপালা আছে প্রচুর। কিন্তু আজকের দিনে সেই শান্তিটা কিছুতেই পাবে না সাদাফ। তাই কাজ ছেড়ে সেখানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও তার নেই। তবুও রাজি হল। আবির সাহেবের অনুরোধের ফোয়ারায় রাজি হতে বাধ্য হল। সকাল থেকেই বন্ধু বান্ধবদের ফোন কলে অতিষ্ঠ হয়ে উঠেছে শুভ্রতা। সেই ভোর 6টা থেকে চলে আসছে তাদের হাজারো পরিকল্পনা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের বসন্ত উদযাপনে 5 বান্ধবী মিলে দলীয় গান পরিবেশন করবে তারা। তা নিয়েই 5 জনের আকাশ ছোঁয়া উত্তেজনা। যদিও শুভ্রব সেই সকাল থেকেই ভেঙিয়ে চলেছে, তোদের সব কটার হলো কাকের মতো গলা। কোকিলের অনুষ্ঠানে তোদের মতো কাকদের মানায় না। দয়া করে কোমলমতি শিশুদের রেহাই দে। শুভ্রতা বেশ কয়েকবার মা মা বলে চেঁচিয়ে উঠলেও এখন তেমন একটা মাথা ঘামাচ্ছে না। এর আগে ইন্টার ফার্স্ট ইয়ারে লাস্ট স্টেজ পারফরমেন্স করেছিল সে। তারপর আর ইচ্ছে বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আজ আবারও 3-4 বছর পর। ভাবতেই উত্তেজনায় গলা শুকিয়ে আসছে শুভ্রতার। শুভ্রতা সারা বিছানায় হলুদ, বাসন্তী, লাল শাড়ি আর গহনা ছড়িয়ে ছিটিয়ে পর্যবেক্ষণ করে চলেছে। এক হাত কোমরে রেখে রুমের এক কোণা থেকে অন্য কোণায় পায়চারি করছে। 2-3 বার রুমময় পায়চারি করার পর ফোনের ভাইব্রেশনে দাঁড়িয়ে পড়ল শুভ্রতা। একগাদা শাড়ি সরিয়ে ফোন খুঁজে বের করে অস্থির পায়ে আবারও হাঁটতে লাগল সে। ওপাশ থেকে অলস গলায় বলে উঠল শেফা, ফোন দিয়েছিলি শুভি? সরি রে, ঘুমিয়েছিলাম। ফোনে কথা বলতে বলতে রাত ভোর করে ঘুমালে 10টা পর্যন্ত পড়ে পড়ে না ঘুমিয়ে আর কি করবে আপু? জামাই পাইয়া এখন এই ইনোসেন্ট বোনটাকে ভুলে গেছো তুমি আপু? শেফা ভ্রু কুঁচকে বলল, ধুর, কি সব বলছিস? জামাই জামাইয়ের জায়গায় আর তুই তোর জায়গায়। এনিওয়ে, কেন ফোন দিয়েছিলি সেটা বল। শুভ্রতা এবার শান্ত হয়ে বসল। চিন্তিত গলায় বলল, বাসন্তী রঙের ব্লাউজ আছে তোমার আপু? সবাই মিলে প্ল্যান করেছি বাসন্তী পার লাল শাড়ি পরব। অথচ এন্ড মোমেন্টে এসে দেখি বাসন্তী রঙের ব্লাউজ গায়ে। কি ভয়ানক অবস্থা ভাবতে পারছো? তার ওপর 3টাই অনুষ্ঠান। তোমার আছে নাকি আপু? শেফা খানিক ভেবে বলল,
তা তো আছে, কিন্তু আমারটা কি তোর হবে? তুই যা হ্যাংলা পাতলা মানুষ। শুভ্রতা তাড়াহুড়ো করে বলল, সমস্যা নেই, আমি ঠিক করে নিব। তোর সমস্যা না হলে আমারও সমস্যা নেই, এসে নিয়ে যা। আমি এত দূর যেতে পারবো না। তুমি তো অনুষ্ঠান দেখতে আসবেই। রবীন্দ্র সরোবর থেকে আমাদের বাসা তো বেশি দূরে নয়। তুমি একটু দিয়ে যাও না প্লিজ। প্লিজ। শেফা অবাক হয়ে বলল, আরে, উত্তরার মুক্তমঞ্চেও তো অনুষ্ঠান হবে। এখানে রেখে অত দূরে ধানমন্ডি কেন যাব বলতো? শুভ্রতা নিচের ঠোঁট কামড়ে ধরে খানিক ভাবল। মুহূর্তেই দুষ্টু হাসি খেলে গেল তার ঠোঁটে। বিছানায় আরাম করে বসে বলল, আপু, প্রেম করার জন্য ধানমন্ডি লেকের মতো দারুণ জায়গা কি আর আছে? কাবিন হয়েছে মাত্র, তুলে নিয়ে যেতে প্রায় 7-8 মাস। চুটিয়ে প্রেম করার মতো এত বড় সুযোগ হাতছাড়া করবা তুমি? আমি তোমার ছোট হলেও ছোট বোনের কথাটা একটু ভেবে দেখো। এই বিষয়ে তোমার থেকে আমিই বেশি অভিজ্ঞ আপু। আমার সব কটা ফ্রেন্ড প্রেম করে। ভাবতে ভাবতে এত সুন্দর একটা আইডি দেওয়ার জন্য ব্লাউজটাও আমার পর্যন্ত পৌঁছে দাও কেমন? অ্যাডভান্স থ্যাঙ্ক ইউ। বাই। নিজের কথা শেষ করেই ফোন কাটল শুভ্রতা। শেফা যে আসবে তা বেশ ভালো করেই জানে শুভ্রতা। শেফা খানিকটা বোকা টাইপের মেয়ে। একটা কিছু ওর মাথায় ঢুকিয়ে দেওয়া গেলে তা সহজে বের হয় না মাথা থেকে। শুভ্রতা একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার গ্রিল ধরে দাঁড়াল। দূরের রাস্তা দিয়ে হেঁটে চলা প্রেমীযুগলদের দেখে মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটে। ছেলেদের গায়ে পরা বাসন্তী রঙের পাঞ্জাবি দেখে হঠাৎই সাদাফের কথা মনে পড়ল তার। মনের এক কোণে সাদাফকে দেখার সূক্ষ্ম ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠল। আচ্ছা, বাসন্তী রঙের পাঞ্জাবিতে কেমন লাগবে সাদাফকে? এই রঙের পাঞ্জাবির সাথে ঘন চুলগুলো কিভাবে গোছাবেন উনি? সবসময়ের মতোই, নাকি একটু অন্যরকমভাবে? এসব ভাবনায় সাদাফকে দেখার ইচ্ছেটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হওয়ার আগেই বান্ধবীর ফোনের ভেজে ছুটে গেল সেই ভাবনা। মনের এক কোণে হারিয়ে গেল সেই নাম। অজানা অনুভূতি নামক মারাত্মক টানগুলো গুটি গুটি পায়ে জড়ো হতে লাগলো অজানা ভালো লাগায়। বিকেল 3টা। ধানমন্ডি লেকের ধারের রবীন্দ্র সরোবরটি সেজে উঠেছে এক নতুন সাজে। বিভিন্ন বয়সী মানুষের আনন্দের জোয়ার যেন লেগে আছে প্রতিটি সবুজ ঘাসে। অনিচ্ছা সত্ত্বেও সাদাফও সামিল হয়েছে তাতে। একা আসেনি, এসেছে ভার্সিটি লাইফের প্রিয়মুখ বন্ধুদের সাথে। প্রতিবারই না না করতে করতে এবার যে রাজি হয়েছে সাদাফ, তাতেই যেন খুশির বাঁধ মানছে না তাদের। সাদাফের বন্ধুদের মধ্যে একজন রবীন্দ্র সরোবর বসন্ত উদযাপন কমিটির সদস্য হওয়ায় অনুষ্ঠানে যোগ দেওয়ার উৎসাহটা আরও বহুগুণ বেড়ে গেছে তাদের। আবারও অনেকদিন পর ভার্সিটির সেই প্রাণোচ্ছল যুবকের মতো উড়ে বেড়াচ্ছে তারা। রাকিবের পকেট পুরে আছে লাল আবিরের প্যাকেট। দুষ্টুমি করার হাজারো পদ্ধতি এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের মাথায়। অথচ তাদের মধ্যে অধিকাংশই আজ বিবাহিত। রবীন্দ্র সরোবরের ডানদিকে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল শুভ্রতা। গল্পের বিষয়বস্তু বাসন্তী রঙের পাঞ্জাবিতে আনোয়ার স্যারকে গবেট লাগছে নাকি হ্যান্ডসাম। শুভ্রতা, তনয়া, পুষ্পি আনোয়ার স্যারকে পুরোদমে গবেট প্রমাণ করার চেষ্টা চালালেও প্রমা তাতে মহাক্ষিপ্ত। স্যারকে নিয়ে এমন অহেতুক মজা একদমই পছন্দ হচ্ছে না তার। স্যারের প্রতি প্রমার এই সহানুভূতি গুরু সম্মানজনিত কারণে নয়, ক্রাশজনিত কারণে। সেই ফার্স্ট ইয়ার থেকে স্যারের উপর ক্রমাগত ক্রাশ খেয়ে আসছে সে। আর সেমিস্টার শেষ হতেই তা চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পাচ্ছে। আনোয়ার স্যার দেখতে আহামরি কিছু নয়। গায়ের রং কালো, শুভ্রতার ভাষায় ভয়ানক কালো। তবুও ঘুরে ফিরে স্যারের উপরই প্রমার পিছলে পোড়াটা বন্ধু জগতে ব্ল্যাক হোলের মতোই ব্ল্যাক রহস্য। স্যারের প্রতি প্রমার এই ভয়ানক টানকে তনয়া বেশ ভালো একটা নাম দিয়েছে।
তার ধারণা খুব শীঘ্রই লায়লা মজনুর মতো প্রমা আনোয়ার নিয়েও একটা লাভ স্টোরির উদয় হবে, যার নাম হবে। তাদের গল্পের মাঝেই স্টেজের সামনের দিকে আনোয়ার স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা কাশল পুষ্পী। প্রমাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য সুর তোলে গান ধরল সে। প্রমার কালাচান যখন হলুদ পাঞ্জাবি পইরা স্টেজের সামনে দিয়া হাইটটা যায়, আহা, বুকটা ফাইটা যায়, আমার বুকটা ফাইটটা যায়। পুষ্পির গানটা কানে যেতেই চোখ গরম করে তাকালো প্রমা। সাথে সাথেই হাসিতে ফেটে পড়ল তনয়া। তনয়ার হাসিটা বরাবরই বেশি। একবার হাসি শুরু করলে দুনিয়া অন্ধকার করে হাসতে লেগে যায় সে। শুধুমাত্র এই হাসির জন্যই ডিপার্টমেন্টে হাইস্ট র্যাঙ্ক খেয়েছে সে। শুধু তাই নয়, নিস্তব্ধ ক্লাসে হঠাৎই তনয়া দমফাটা হাসিতে ফেটে পড়ায় 4 বান্ধবীকেই ক্লাস থেকে বহিষ্কৃত হতে হয়েছে বহুবার। এবারও তাই হল। তনয়া হাসির ধামকে হেলে গিয়ে পড়ল শুভ্রতার গায়ে। শুভ্রতাও অল্পবিস্তর হাসছিল। তনয়ার হঠাৎ এভাবে এলে পোড়াটা ঠিক সামলে উঠতে পারল না সে। দুপা পিছিয়ে গিয়ে ধাক্কা লেগে গেল কারো গায়ে। বাম পাটা গিয়ে পড়ল পেছনে থাকা আগন্তুকের ডান পায়ে। আচমকা এমন একটা ঘটনায় থতমত খেয়ে গেল শুভ্রতা। আকস্মিকতা, শব্দটা বরাবরই তার স্বভাব বিরোধী। কোনো এক অদ্ভুত কারণে আকস্মিক বিষয়গুলোতে সহজ হয়ে উঠতে পারে না সে। হাজারো জোর তা যেন টেনে খিচে আঁকড়ে ধরে থাকে তাকে। শুভ্রতার বিভ্রান্তিকর পরিস্থিতিতেই পা ধরে লাফিয়ে উঠল আগন্তুক। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আরে, চোখে দেখেন না নাকি? উফ, একে তো 10 ফিট আকারের হিল পড়েছে, তার ওপর লাফালাফি। আপনারা তো হিল দিয়েই মার্ডার করে ফেলবেন ম্যাডাম। শুভ্রতা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে চোখ পিটপিট করে তাকালো। পাশ থেকে কড়া গলায় বলে উঠল পুষ্পী, তো আপনার চোখ কোথায় ছিল মিস্টার? যেচে যেচে মার্ডার হতে আসলেন কেন শুনি? এই ভিড়ের মাঝে 2-1টা পাড়া খাওয়া কোনো ব্যাপার না। নিজের রাস্তা মাপুন যান। পুষ্পির ডানহাতটা খামচে ধরে অসহায় চোখে তাকালো শুভ্রতা। ফিসফিস করে বলল, থামো না দোস্ত, প্লিজ। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট কেন করছিস? ছে। এটুকু বলতেই থেমে গেল শুভ্রতা। তাদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির গভীর চোখের চাহনি দেখে হঠাৎই বিহ্বল হয়ে পড়ল সে। সাদাফ আর তার বন্ধুরা লেকের দিকে যাচ্ছিল। হঠাৎই এমন দুর্ঘটনায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হল তারা। আর এই দুর্ঘটনার মূল কেন্দ্রবিন্দু শুভ্রতাকে দেখে অবাক হতে হল তাকে। বাসন্তী পাড়ের টকটকে লাল শাড়ি পরেছে সে। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট কালো টিপ, খোপায় মোড়ানো ফুল আর মাথায় ক্রাউন। সব মিলিয়ে যেন ফুলে ফুলে খেলে ওঠা প্রকৃতির রানী। শুভ্রতার চাপা বোচা নাকটাই কেন জানি অদ্ভুত ভালোলাগাই মুগ্ধ করছে সাদাফকে। বারবারই মনে হচ্ছে, না, শুভ্রতাকে গ্রিকদের মতো খাড়া নাকে মানাতো না, একদমই না। সেই প্রথম থেকেই রাকিবের ঝগড়া আর শুভ্রতার হতবিহ্বল মুখটা খেয়াল করছিল সে। শুভ্রতাকে তার দিকে তাকাতে দেখেই চোখ ফেরালো সাদাফ। রাকিবের দিকে তাকিয়ে বলল, ছাড় না দোস্ত, ঘুরতে এসে মেয়েদের সাথে লেগে বসলে চলে? মায়া মানুষ ছেড়ে দে। ইচ্ছেকৃতভাবে তো করেনি, এক্সিডেন্টলি হয়েছে। চল তো। সাদাফের এই কথাটাও ঠিক হজম হল না পুষ্পির। ফোঁস ফোঁস করে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন বাই মায়া মানুষ? মায়া মানুষ বলে কি বুঝাতে চাইছেন আপনি? হ্যাঁ। সাদাফ ভ্রু কুঁচকে তাকাল। মায়া মানুষ বলতে মেয়ে মানুষ বোঝাতে চাচ্ছি। আজকালকার মেয়েদের আইকিউ যে এতটা খারাপ জানা ছিল না আমার। এই চল তো। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সাদাফ। মেয়ে নামক প্রাণীদের সাথে অযথা কথা বাড়ানোটা একদমই পছন্দ নয় তার। রাকিবও দাঁত কেলিয়ে হেসে সাদাফের পিছু হাঁটা দিল।
সাদাফ যে তার সাইড নিয়ে মেয়েদের হারিয়ে দিয়েছে তাতেই সে চরম খুশি। পুষ্পি রাগে ফুঁসতে ফুঁসতে সাদাফের গোষ্ঠী উদ্ধার করলেও শুভ্রতার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। অন্য সময় হলে যে শুভ্রতা রাগের আগুনে ঝলসে যেত সে আজ চুপ। ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না পুষ্পি। শুভ্রতা রাগ লাগা আর না লাগার মাঝামাঝি দুমনা হয়ে দাঁড়িয়ে আছে। সাদাফের কথাগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছে সে। শুভ্রতার ভাবনার মাঝেই গানের জন্য নাম ঘোষণা করা হল। তনয়া আর প্রমা ব্যস্ত হয়ে তারা দিতেই স্টেজের দিকে এগিয়ে গেল চারজন। ওরে গৃহবাসী, খোল, দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে, লাগলো যে দোল। এটুকু গাইতেই স্টেজ থেকে কিছুটা দূরে বন্ধুদের সাথে গল্পে মেতে থাকা সাদাফের দিকে চোখ পড়ল শুভ্রতার। লাল কালো রঙের মিশ্রণে একটা পাঞ্জাবি পরে আছে ছেলেটি। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বন্ধুদের আসরে ঠোঁটের কোণে হাসি মেখে বেখেয়ালি চোখে স্টেজের দিকে তাকালো সে। ডান হাতে কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করার চেষ্টা চালাতেই হাতের সাদা বেল্টের ঘড়িটা রোদের আলোতে ঝলমল করে উঠল তার। কয়েক সেকেন্ড তাকিয়েই আবারও অবহেলা ভরা চোখে বন্ধুদের দিকে তাকিয়ে গল্পে মশগুল হয়ে পড়ল সে। সাদাফের এমন খাপোছাড়া ভাবে একঝাঁক অভিমান এসে জমা হল শুভ্রতার মনে। নিজের এই অভিমানে নিজেই অবাক হল শুভ্রতা। সাদাফের কাছ থেকে কিছু এক্সপেক্ট করাটা যে তার সাজে না তা মুহূর্তেই উপলব্ধি করল সে। তবুও কেন জানি এক পাহাড় অভিমান এসে ভিড় করতে লাগল তার মনে। মনে হতে লাগল তার এই অভিমানটা ন্যায্য, অসাধারণ এক সত্য। সাদাফ কেন বাসন্তী রঙের পাঞ্জাবি পরল না তা ভেবে অভিমানটা যেন আরও শতগুণে পূর্ণ হল। নিজের এই বাচ্চামো আর গুরুত্বহীন অভিমানগুলোকে মূল্যহীন দামে ভাসিয়ে দিয়ে ভারী মন নিয়ে আবারও গানের দিকে মন দিল সে। দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে, লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, রাঙা হাসি, রাশি রাশি, অশোক পলাশে, রাঙা নেশা মেঘে, মেশা প্রভাতাকাশে। শুভ্রতার গাওয়া প্রতিটি লাইনই যেন সাদাফের কানের পর্দায় আলতো দোলা দিয়ে মনের গভীরে গিয়ে পৌঁছাচ্ছিল। বন্ধুদের সাথে গল্পে মেতে থাকলেও সম্পূর্ণটা মনোযোগী যেন পড়েছিল স্টেজের ওই ফুলপরিটার আশপাশে। সাদাফ মনে প্রাণ দিয়ে টেনেও যেন ফেরাতে পারেনি সে মন। তাই মনের বদল মুখ ফিরিয়েছে সে। শুভ্রতার সংস্পর্শ থেকে নিজেকে খুব কৌশলে সরিয়ে রাখার চেষ্টা করছে সে। শুভ্রতা যদি অন্য কারো সাথেই জুটি বাঁধতে চায় তাহলে বোকার মতো তাকে ভেবে সময় নষ্ট করতে রাজি নয় সাদাফ। আরাফের বিয়ের পর প্রায় এক সপ্তাহ পর দেখা হলো তাদের। এই এক সপ্তাহ শুভ্রতাকে এক মুহূর্তের জন্যও ভাবেনি সাদাফ। অথচ আজ এই এক মুহূর্তের চাহনিতেই যেন ভেঙে যাচ্ছে সব দেয়াল। কিসের এই আকর্ষণ সাদাফের? কিসের এত মায়া? সাদাফের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে কথা পারল রাকিব। দোস্ত, লম্বা মায়াটাকে ভালোই লাগতাছে, বিয়ে করাই যায় কি বলো? রাকিবের কথায় স্টেজের দিকে তাকালো সাদাফ। পাশ থেকে বিদ্রূপের স্বরে বলে উঠল মাহিন, ওই মায়া রে বিয়ে করলে তোর জীবন শেষ বন্ধু। মায়ার কথায় কি কারেন্ট দেখলা তো? জীবন তামা তামা বানাই ফেলব। তবে সাদাফ হইলে করতে পারে। সাদাফের যা রাগ এক ধমকেই বউ টাইট। মাহিনের কথায় হাসল সাদাফ। রাকিব সাদাফের কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, আমিও কম যাই না মিয়া, ট্রাই তো করতে দে আগে। ধানিলঙ্কাকে একটু বাজিয়েই দেখি বন্ধু, দেখতে এক্কেবারে মডেল লাগতাছে। বন্ধু ট্রাই করবানি? সাদাফ কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, খবরদার হেল্প চাবি না, না আমাকে ফাঁসাবি। এসব ধানিলঙ্কা আমার প্রয়োজন নেই। আমি বন্ধু জন্ম থেকেই ঝাল কম খাই। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে শুভ্রতা।
সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে সেই কখন। ক্লান্ত পাখিরাও ডানা মেলে উড়ে চলেছে ঘরের মায়। নিচের রাস্তা দিয়ে হেঁটে চলেছে ব্যস্ত পথচারী। এই ব্যস্ত জনতায় দু-একজন বৃদ্ধ-বৃদ্ধা আছেন, যাদের কোনো ব্যস্ততা নেই। বন্দি খাঁচা থেকে বেরিয়ে অযথায় হাঁটাহাঁটি করছেন তারা। কয়েক পা এগিয়েই দম ফুরিয়ে যাচ্ছে তাদের। থেমে গিয়ে টেনে টেনে দম নিয়ে আবারও হাঁটছেন। পা নাচিয়ে নাচিয়ে শুভ্রতা তাদের এই একঘেয়েমি কার্যকলাপই দেখে চলেছে সেই কখন থেকে। মনটা একদমই ভালো নেই তার। নিজের উপর আজ খুবই বিরক্ত সে, সেই সাথে রাগান্বিত। তার বিরক্তি ও রাগের একমাত্র কারণ হল সাদাফ। সাদাফকে কিছুতেই ভাবতে চাইছে না সে। যে ছেলে তাকে গুরুত্বই দিচ্ছে না তাকে কেন ভাববে সে। কিন্তু মন তা মানে না। এই নিয়ে গুনে গুনে মাত্র 4 বার দেখা হয়েছে তাদের। তবুও খুবই অল্প সময়ের ছিল সেই সাক্ষাৎ। কখনো শুধু একটু চোখাচোখি আর কখনো দু-একটা কথা, ব্যাস। এই কয়েকদিনে আরও কত ছেলের সাথে কথা হয়েছে তার। কই, তাদের কাউকে তো একবারও মনে পড়ে না তার। তবে সাদাফের সাথে বলা ছোট ছোট কথাগুলোও কেন এত ঘটা করে মনে পড়ে তার। তার ভাবনাটা কেন বারবারই সুখময় বিষে পুড়িয়ে তুলে তার মন। পহেলা বসন্তে স্টেজ থেকে নেমে মনে মনে কত খুঁজেছে তাকে। অথচ সাদাফ একটি বার তার খোঁজটা পর্যন্ত নিল না। কেন নিল না? এই ছোট্ট একটা ব্যাপারে শুভ্রতার যে কান্না পেয়ে যাচ্ছিল তা কি সে জানে? এই ছোট্ট অবহেলা সইতে না পেরে নিজের প্রিয় ডায়েরিটাকে ছিন্নভিন্ন করেছে শুভ্রতা, সেটাও যে সাদাফের অজানা। পহেলা ফাল্গুনের পর আজ 15 দিন হতে চলল কোনো দেখা সাক্ষাৎ নেই তাদের। অথচ তাকে দেখার জন্যই শুভ্রতার কত পাগলামি। সাদাফের সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার আশায় বিনা প্রয়োজনেই অদ্ভুত সব বাহানায় বনানী হয়ে এখানে সেখানে গিয়েছে শুভ্রতা। প্রতিবার ব্যর্থ হয়ে নিজের উপরই রাগ দেখিয়ে রাতের খাওয়া বন্ধ করেছে সে। সাদাফের জন্য করা অদ্ভুত সব পাগলামোগুলো শুভ্রতার আত্মসম্মানে আঘাত হানছে ক্রমাগত। সেই আঘাত তাকে পুড়ছে, রাগাচ্ছে, অভিমানী করছে। দিন শেষে আবারও পাগল করে তুলছে। দুপুর 12:30 কি একটা। শহরটাকে রোদের ভেজে ঝলসে দিয়ে গর্ব প্রকাশ করতে ব্যস্ত প্রকাণ্ড সূর্য। এই মাথা ফাটা রোদে বাইকে বসে প্রমাদ গুনছে সাদাফ। একটি বিশেষ প্রয়োজনেই বনানী থেকে মিরপুরের দিকে যেতে হচ্ছিল তাকে। কিন্তু রাস্তার এই বিশাল জ্যামে সেই প্রয়োজনটাও যেন বিষাক্ত হয়ে আসছে ক্রমে ক্রমে। সামনে পেছনে যেখানে চোখ যাচ্ছে সেখানেই শুধু গাড়ির পসরা। হেলমেটটা খুলে ঘামে ভেজা শার্টের হাতা দিয়ে কপালটা খানিক মুছে নিয়ে আবারও সামনে পেছনে তাকালো সাদাফ। সামনে এগোনো বা ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা না পেয়ে হতাশ ভঙ্গিতে মুখ কুঁচকালো সে। তার সেই বিরক্তির মাঝেই কিছুটা দূরে একটা মেয়ের উপর চোখ আটকে গেল তার। এই প্রথম কোনো মেয়ের দিকে দুবার চোখ ঘুরিয়ে তাকালো সে। মেয়েটা সাদাফের অপরিচিত। কিন্তু এই বিশাল অপরিচিতির ভিড়ে কোথাও যেন কিছু একটা ভীষণ পরিচিত। কিন্তু কি সেই পরিচিতি তা জানা নেই সাদাফের। সে শুধু জানে কিছু একটা আছে। সেই কিছু একটাটা ভীষণ প্রিয় তার। ভীষণ প্রিয়। সাদাফের ভাবনার মাঝেই সামনের গাড়িগুলো খানিকটা হেলেদুলে সামনে এগিয়ে আবারও থেমে গেল। সাদাফও বাইকটা আরও খানিকটা এগিয়ে নিয়ে দাঁড়াল। মেয়েটাকে আরেকটু কাছ থেকে দেখতে পেয়েই চমকে উঠল সে। হঠাৎ করেই উপলব্ধি করল সে শুভ্রতার কথা ভাবছে। এই মেয়েটির মাঝে নিজের অজান্তেই শুভ্রতারই মিল খুঁজে বেড়াচ্ছে সে। আচ্ছা, শুভ্রতা কি তার অবচেতন মনটা নিয়ে খেলছে? এক ধাঁধাময় খেলায় উন্মাদ করে তুলছে তাকে। সাদাফ আর ভাবতে পারে না। তার আগেই জ্যাম ছুটে বেরিয়ে যায় সব গাড়ি। সেই সাথে বেরিয়ে যায় সাদাফও। আজকাল শুভ্রতাকে একদমই ভাবে না সাদাফ। কিন্তু এই ভাবনাহীন অবসরে যেন ঘুরে ফিরে তাকেই ভাবে সে। রাতে ঘুমুতে যাওয়ার আগে হুট করেই শুভ্রতাকে দেখতে চায় তার মন।
কখনো বা তাকে নিয়ে হাজারো ভাবনায় ভাবুক হতে মন চায় তার, কিন্তু কোনো ভাবনায় যেন এই গম্ভীর সাদাফকে পরাস্ত করতে পারে না। দিন শেষে আবারও সেই আগের রুটিনেই পথ চলে সে। শুভ্রতা নামক পিছুটান থাকলেও পিছু ফিরে তাকায় না সে। মাঝে মাঝে থমকে দাঁড়ায়, কিন্তু পেছনে ফেরার আগেই মনে খেলে যায় একটি বাক্যই, শুভ্রতা যে অন্য কাউকে চায়, তার ফিরে তাকানোটা যে অন্যায়। ব্যাস, এইটুকু ভান্নাতেই আবারও শক্ত হয়ে যায় সাদাফ। এই নরমশক্তের খেলায় বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে তার দিন। মাঝে মাঝে শূন্যতা জাগে, কিন্তু সময়টা থেমে যায় না। কেটে যায় বেলায় অবেলায়, কেটে যায় দিন। ভার্সিটির বকুলতলায় বসে আছে শুভ্রতা। এই ভরা বসন্তে বেশ ভালোভাবেই মেতে উঠেছে তাদের আড্ডার আসর। ভার্সিটি ফেমাস মুড়িচানাচুরের মাখা, বাদাম, ভুট ভাজা এইসব দিয়েই বেশ কেটে যাচ্ছে তাদের সময়। কিন্তু শুভ্রতার মনটা ভালো নেই। বন্ধুদের আড্ডার প্রাণকেন্দ্র শুভ্রতার আজ কিছুতেই মন টিকছে না এই ভার্সিটি চত্বরে। তার মনটা যেন বানানির মোড়ে মোড়ে হাহুতাশ করে মরছে। নিজের এই বাচ্চামতে নিজেই বিরক্ত হচ্ছে সে। সেই বিরক্তর রেশ ধরে কান্নাও পাচ্ছে। বারবার মনে হচ্ছে, সাদাফ কেন ওকে গুরুত্ব দেয় না। সে কি খুব খারাপ দেখতে? খুব খারাপ। নিজের এই ভাবনাতেও রাগে রি করে উঠছে তার মন। একটা ছেলের সামনে নিজেকে বেহায়ার মতো উপস্থাপন করতে চাইছে সে। ছি, কি নীচ তার মন মানসিকতা। কিন্তু সব শেষে চিন্তাগুলো যেন আবারও সাদাফকে ঘিরেই আটকে যাচ্ছে। এই আত্মসম্মান বিসর্জিত অনুভূতিতে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। রাতে ঘুম হচ্ছে না, মুখে খাবার উঠছে না। শুধু চলছে যুদ্ধ, অনুভূতির সাথে যুদ্ধ। শুভ্রতাকে বেখেয়ালি দেখে ভ্রুকুচকে বলে উঠল পুষ্পী, কি রে শুভি, কোন দুনিয়ায় আছিস? রাস্তায় কোনো পোলারে দেখে টাসকি খেয়ে গেছিস নাকি? শুভ্রতা একটা গোপন দীর্ঘশ্বাস ফেলে বলল, কই না তো, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, অর্পণ কই রে? তনয়া বাদামের খোসাগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল, ওর কাজিনের বিয়ে। বিয়ে খেতে যাবে তাই মার্কেটে মার্কেটে ঘুরছে। শুভ্রতা ভ্রু বাঁকিয়ে বলল, কাজিনের বিয়ের সাথে মার্কেটে ঘুরার কি সম্পর্ক? পুষ্পী ঠোঁট কামড়ে বলল, বুঝিস না? ওই বিয়েতে তো ওর সেই ভাইয়াও আসবে। তার সামনে স্পেশাল দেখানো লাগবে না, তাই এত ঘোরাঘুরি। কত কিছু কিনতেছে। একটু আগেই তো ফোন দিয়েছিল, বলল কি কিনতে জানি বনানি যাবে। আমি জাস্ট মানা করে দিয়েছি। এই রোদে বনানি যাওয়ার কোনো শখ নাই আমার। বনানি শব্দটা শুনতাই চোখ দুটো চকচক করে উঠল শুভ্রতার। ঢোক গিলে চোখ পিটপিট করে বলল, বনানি। মাখা চানাচুর মুখে পুরতে পুরতে জবাব দিল পুষ্পী, থু। শুভ্রতা ঝটপট উঠে দাঁড়িয়ে ব্যাগটা হাতে তুলে নিল। এতক্ষণ নিজের সাথে করা শপথটা ভেঙেচুরে দিয়ে চট করে একটা মিথ্যা বলে বসল সে। দোস্ত, আমার না প্রচণ্ড গা গুলাচ্ছে বুঝলি। শরীরটাও খারাপ লাগছে। আমি বাসায় যাব। তোরা থাক। হ্যাঁ। তনয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হঠাৎ করে শরীর খারাপ লাগছে? থাক না কিছুক্ষণ। তুই চলে গেলে ভালো লাগবে না। শুভ্রতা ডান হাতে কপালের ঘাম মুছে নিয়ে বলল, অনেক খারাপ লাগছে দোস্ত। থাকতে পারছি না বলেই চলে যাচ্ছি। কাল জমিয়ে আড্ডা দিব। আজ যাই রে। পুষ্পী জামা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলল, নে চল, আমি তোর সাথে যাচ্ছি। শুভ্রতা মুখ কাচুমাচু করে বলল, তুই আবার কেন? আমি একাই পারব। পাশ থেকে কথা পারল প্রমা, বেশি খারাপ লাগলে একা যাবি কিভাবে? শুভ্রতা জোর দিয়ে বলল, পারব। রিকশা নিয়ে চলে যাব। তোরা আড্ডা দে।
সমস্যা নেই, তনয়া বলল। তুই সিউর? হ্যাঁ হ্যাঁ একদম। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালো না শুভ্রতা। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে দ্রুত গেটের দিকে হাঁটা দিল। 20-20টা দিন ধরে সাদাফকে দেখার জন্য অযথায় ক্ষেপে মরছে শুভ্রতা। এই দুদিন আগেও বান্ধবীদের মিথ্যা বলে বনানী মার্কেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল যেদিকে অফিসের সংখ্যা বেশি সেই এরিয়ায় রিকশা নিয়ে ঘুরে বেরিয়েছে। আর দিন শেষে নিজের কাছেই লাঞ্ছিত হয়ে খাওয়া বাদ দিয়ে নিজেকে শাস্তি দিয়েছে। আর এমন পাগলামো না করার জন্য হাজারো প্রতিজ্ঞা করেছে। কিন্তু সেই তো আবারও ছুটে যাচ্ছে সে। গেইটের বাইরে এসেই অর্পণকে ফোন লাগালো শুভ্রতা। হ্যালো অর্পণ। ওপাশ থেকে অর্পণ দুঃখী দুঃখী গলায় বলল। শুভি। জানু। কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি জানু। ভেবেছিলাম হৃদয় ভাইয়ার জন্য নিজেকে একটু স্পেশালভাবে প্রিপেয়ার করব। সেজন্য বনানী যাওয়াটা খুব প্রয়োজন। কিন্তু একা একা বনানী যাওয়ার কথা ভাবলেই কেমন ডিপ্রেশন ফিলিংস হচ্ছে। কেউ ভালোবাসে না আমায়, কেউ নন না। অর্পণকে মাঝপথে থামিয়ে দিয়েই মুখ খুলল শুভ্রতা। কথায় কথায় এত ডিপ্রেশন কই থেকে আসে বুঝি না। আমি তোর সাথে যাব, হ্যাপি। কই আছিস তুই? শুভ্রতার কথায় চেঁচিয়ে উঠল অর্পণ। খুশিতে আত্মহারা হয়ে বলল। সত্যি। বনানী সুপার মার্কেটের ভেতরের দিকে একটা শাড়ি উল্টেপাল্টে দেখছিল শুভ্রতা। বেখেয়ালি চোখে সামনের গ্লাসে চোখ পড়তেই চমকে উঠল সে। এক হাতে কিছু শপিং ব্যাগ আর অন্য হাতে কানে ফোন ধরে পাশের দোকান থেকেই বের হচ্ছে সাদাফ। গায়ের হালকা আকাশি রঙের শার্টটা ঘেমে গিয়ে সিটিয়ে আছে গায়ে। মৃদুমন্দ ঘামে ল্যাপটে আছে কপালে পড়ে থাকা কিছু চুল। ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িতেও জমে আছে বিন্দু বিন্দু ঘাম। ঘেমে নিয়ে অস্থির এই মানুষটাকেও অসম্ভব রকম সুন্দর লাগছে শুভ্রতার। মনে হচ্ছে কাউকে ভালো লাগার জন্য এই ঘামটাও বড্ড প্রয়োজন। বড্ড বেশিই প্রয়োজন। শুভ্রতা শাড়িটা পাশে রেখে তাড়াহুড়ো করে পেছনে ফিরে তাকাল। শুভ্রতা সাদাফকে ডাকবে কি ডাকবে না তা নিয়ে বেশ দুটানায় পড়ে গেল। আর ডাকলেও কি বলে ডাকবে তাও যেন বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো তার জন্য। শুভ্রতাকে এসব চিন্তামাখা দুটানায় ফেলেই পাশ কাটিয়ে চলে গেল সাদাফ। শুভ্রতা দুঃখী মন নিয়ে ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলল। যার জন্য তার এত দৌড়াদৌড়ি সেই ব্যক্তিটা এমন নির্মমভাবে পাশ কাটিয়ে চলে গেল ভাবতেই একরকম তিক্ততায় বিষিয়ে গেল তার মন। মাথা নিচু করে এসব ভেবে সাদাফকে হাড়ি হাড়ি গালি দিতে ব্যস্ত শুভ্রতাকে হঠাৎই ডেকে উঠল কেউ। আরে শুভ্রতা। শুভ্রতা মাথা উঁচু করে তাকাল। সাদাফকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। হাসি মুখে বলল, কেমন আছেন? সাদাফ হেসে বলল, আমি সবসময়ই ভালো থাকি। কিন্তু আপনি এখানে? শুভ্রতা ডানপাশের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, আসলে অর্পণের সাথে এসেছিলাম। ওর কিছু কেনার ছিল। সাদাফ হাসল। ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখে নিয়ে বলল, ওহ আচ্ছা। তাহলে থাকুন। আমার কাজ আছে। আমি আসছি। কথাটা বলে আবারও একটু হেসে দ্রুত পায়ে হারিয়ে গেল সে। শুভ্রতার বুক চিরে আবারও একটা তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। এই ছেলেটার জন্য এত এত পাগলামো করছে সে, অথচ তার কোনো হেলদুল নেই। দুটে কথা বলার সময় নেই। শুভ্রতা কেমন আছে সেই খবরটা নেওয়ারও সময় নেই। এত নিষ্ঠুর কেন এই সাদাফ? এতটা অনুভূতিহীন কেন? শুভ্রতা ভেতরে ভেতরে চেঁচিয়ে উঠলেও বাইরে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস। আহত বাঘিনীর মতো গোমড়ে ওঠে আবারও প্রতিজ্ঞা করল সাদাফের সাথে একদমই কথা বলবে না সে। সাদাফ নিজে থেকে কথা বলতে এলেও বলবে না। কিছুতেই না। দেখ, একদম পেঁচিয়ে কথা বলবি না।
যা বলার ডিরেক্ট বল। কি চাই তোকে? আরাফের কথায় চোখ বড় বড় করে তাকালো সাদাফ। সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? বিয়ে করার পর তোর মধ্যে গে টাইপ বৈশিষ্ট্য দেখা দিচ্ছে দেখছি। আরাফ তাড়াহুড়ো করে বলল, আরে ধেত, ওসব কিছু নয়। তোর একটা হেল্পের প্রয়োজন দোস্ত। মানা করিস না প্লিজ। সাদাফ এবার সোফায় গা এলিয়ে আরাম করে বসল। নিচের ঠোঁট কামড়ে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, তোদের কি আমাকে হেল্পলাইন মনে হয়? যখন তখন হেল্প চাস? আরাফ সোফায় এক পা তুলে সাদাফের দিকে ঘুরে বসল। আবেগী গলায় বলল, এমন করিস কেন? তুই ছাড়া আর আমার কে আছে বল? সাদাফ টিভি থেকে চোখ সরিয়ে আরাফের দিকে তাকাল। ভ্রু কুঁচকে বলল, হইছে, আর সেন্টি খাইও না। কি হেল্প তাই বল? আরাফ এবার নড়েচড়ে বসল। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে ভয় ভয় বলল, পরশু শেফার ভার্সিটি থেকে ট্যুরে যাচ্ছে 3 দিনের জন্য। সাদাফ কপাল কুঁচকে বলল, তো ট্যুরে যাচ্ছে ভালো কথা, এতে আমি কি করব? আরাফ আমতা আমতা করে বলল, না মানে আসলে। সাদাফ এবার বিরক্তি নিয়ে তাকাল। কপালের রগ ফুলিয়ে বলল, লাথি না খেতে চাইলে বনিতা না করে আসল কাহিনী বল। কি সমস্যা? শেফা ওর বাসায় 5 দিনের ট্যুরের কথা বলেছে। সাদাফ ভ্রু বাঁকিয়ে বলল, কেন? বাকি 2 দিন তোর সাথে থাকবে নাকি? আরাফ এবার সরাসরি সাদাফের দিকে তাকাল। সাদাফের চোখে চোখ রেখে বলল, আমাদের বিয়ের তো প্রায় 1 মাস হলো, তবুও দুজনে একসাথে কোথাও ঘুরতেও যেতে পারলাম না। ওর ফ্যামিলি, বিশেষ করে ওর বড় চাচা রাজি হচ্ছেন না। উনার এক কথা, বউ তুলে নিয়ে যাওয়ার পর যত ঘুরার ঘুরবে, কিন্তু এখন দেখা সাক্ষাৎ বন্ধ। বল তো, এটা কি ঠিক? সাদাফের দৃষ্টি তীক্ষ্ণ হল। আরাফ থেকে চোখ সরিয়ে নিয়ে টিভির দিকে তাকিয়ে বলল, বউকে নিয়ে ভাগতে চাইছিস নাকি? এটাই প্ল্যান? আরাফ মাথা দুলিয়ে বলল, থু, 5 দিনের জন্য? ওর ভার্সিটি থেকে ট্যুরে যাবে সিলেটে। আর ও ট্যুরের নাম করে পারমিশন নিয়ে আমার সাথে চলে যাবে বান্দরবন। সাদাফ টিভিটা অফ করে উঠে দাঁড়াল। ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এক চুমুক পানি খেল। গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তো যা, তোর বউ তুই নিয়ে যাবি, এতে এত ভাবাভাবির কি আছে? আরাফ ঢোক গিলে নিয়ে উঠে দাঁড়াল। সাদাফ তার বেস্ট ফ্রেন্ড হলেও সাদাফকে মাঝে মাঝেই ভয় পায় আরাফ। তাছাড়া এখন যে কথাটা বলতে চাইছে সেই কথাটা সাদাফের জন্য খুব একটা শ্রুতিমধুর নয়। আরাফ কিছুটা সাহস সঞ্চয় করে নিয়ে বলল, তুই আমাদের সাথে যাবি প্লিজ। সাদাফ বিস্ময় নিয়ে বলল, হোয়াট? পাগল তুই? তুই বউ নিয়ে হানিমুনে যাবি? সেখানে আমার কি কাজ? আরাফ আহত গলায় বলল, লুকিয়ে লুকিয়ে যাচ্ছি তো, তাই তেমন কনফিডেন্স পাচ্ছি না, তুই তো জানিস আমি এন্ড মোমেন্টেগুলোতে উলট পালট কিছু করে ফেলি। এর আগে বান্দরবন মাত্র একবার গিয়েছি আমি। যদি ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়ি, শেফা সাথে থাকায় ভয়টা আরও বেশি। তাছাড়া কোনো কারণে বাড়িতে জানাজানি হলে আমি ব্যাপারটা সামাল না দিয়ে আরও গুলিয়ে ফেলব। তুই সাথে থাকলে একটা ভরসা পাব। প্লিজ দোস্ত। তোর তো বান্দরবনের নকশাও মুখস্থ। রাজি হয়ে জানা। সাদাফ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, ইম্পসিবল। বান্দরবন আহামরি কিছু নয় যে হারিয়ে যাবি। দরকার পড়লে গাইড নিয়ে নিবি, বাট আমি যাচ্ছি না। তুই বউয়ের সাথে রোমাঞ্চ করে বেড়াবি, সেখানে শালা আমি গিয়ে কি করব? সেধে গিয়ে ইম্বারেসড হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তাছাড়া আমার অফিস আছে। আরাফ যুক্তি দেওয়ার মতো ভঙ্গি করে বলল,
তোর তো এমনিতেও একা একা পাহাড়ে ঘুরতে ভালো লাগে। আমাদের সাথে গেলে সেই প্রাইভেসিটা তুই পাচ্ছিস। আমরা তো শুধু হোটেল থেকে এদিক ওদিক ঘুরব, বাকিটা সময় তো তুই নিজের মতোই ঘুরে বেড়াতে পারবি। প্লিজ দোস্ত। সাদাফ মুখ দিয়ে বিরক্তিদায়ক শীষ তুলে বলল। দেখ আরাফ, অযথা রিকোয়েস্ট করিস না প্লিজ। তোদের সাথে এভাবে আমি দেখতে কেমন দেখায় না। তাছাড়া আমি খুবই এম্বারেসড ফিল করব। অফিসও আছে। অযথা 5 দিনের জন্য ছুটি নিতে পারবো না আমি। তোরা যা। আরাফ মুখ কালো করে বলল। বন্ধুর জন্য ছুটি নেওয়াটা অযথা। তাছাড়া 5 দিন তো ছুটি নিতে হচ্ছে না তোকে। আজ তো 23 তারিখ। আমরা রওনা দিব 25 তারিখ রাতের গাড়িতে। 26শে মার্চ তো সরকারি ছুটি। আর 27-28 হলো শুক্র শনিবার। তুই শুধু 29 তারিখে ছুটিটা নিয়ে নে, তাহলেই হবে। তুইও তো অনেক দিন পাহাড়ে যাস না। 3 দিন যখন একটানা ছুটি পাচ্ছিস, তা কি ওয়েস্ট করা ঠিক হবে? চল না সাথে। তোর সব খরচও আমার যা। সাদাফ মৃদু হেসে বলল। বেশ ভালো কনভেন্স করা শিখে গেছিস। ঢাকা থেকে বান্দরবন যেতে কি এমন খরচ পড়ে যে আমার খরচ উঠাতে চাইছিস তুই? ইডিয়ট। আরাফ বাঁকা চোখে তাকিয়ে বলল। তার মানে তুই কনভেন্স হয়েছিস? সাদাফ হেসে বলল। অলমোস্ট। সাথে সাথেই সাদাফকে জাপটে ধরল আরাফ। খুশি খুশি গলায় বলল। লাভ ইউ দোস্ত। আরাফের পেটে ঘুষি দিয়ে তাকে সরানোর চেষ্টা করে বলে উঠল সাদাফ। সর সর শালা। তোর চরিত্রে সমস্যা আছে নির্ঘাত। মায়াদের মতো কথায় কথায় গায়ে ল্যাপটাস কেন? কি যে কস বন্ধু। তুই যে খুশি দিছিস আমায়, তার লাইগা তোরে একটা চুম্মা দিতে মন চাইতাছে। দিমু নাকি? আরাফকে দুহাতে ঠেলে দিয়ে ভ্রু কুচকালো সাদাফ। কোমর বরাবর একটা লাথি বসিয়ে দিয়ে বলল। তুই আসলেই গে, বাট আই ওয়ান্ট আ মেয়ে। দূরে থাক। সাদাফের কথায় হেসে ফেলল আরাফ। সোফায় ধপ করে বসে গা এলিয়ে দিয়ে বলল। আজ তুই যাই বলিস না কেন, আই ডোন্ট মাইন্ড। বিরাট আনন্দ আনন্দ অনুভূতি হচ্ছে বন্ধু। আহোহোহ। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গাং পার হইতে 6 আনা, ফিরা আইতে 6 আনা। গাং পার হইতে 6 আনা, ফিরা আইতে 6 আনা। আইতে যাইতে 12 আনা। উসুল হইল না। বন্ধু 3 দিন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে ছিল শুভ্রতা। ছাদে শুভ্রব তার বন্ধুদের সাথে গানের আসর জমিয়েছে। তাদের গিটারের টুংটাং আর গানের আওয়াজটাই ঘুরে ফিরে কানে এসে লাগছে শুভ্রতার। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে এক গাদা জামা কাপড়। তার পাশেই পড়ে আছে মাঝারি আকারের লাগেজ। কাল শেফার সাথে ট্যুরে যাচ্ছে সে। তার এই যাত্রা যতটা না নিজের ইচ্ছেই, তার থেকে বেশি মা আর বড় খালামণির আগ্রহে। শুভ্রতার মার মাথায় একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে শুভ্রতা এই ঢাকা শহরে আটকে থাকতে থাকতে দিন দিন অসামাজিক এবং বিকারগ্রস্ত হয়ে পড়ছে। আর তার এই অবস্থার উন্নতি একমাত্র ঢাকার বাইরেই সম্ভব। বড় খালামণির মহান উক্তি মতেই শেফার সাথে যেতে রাজি হতে হয়েছে তাকে। তবে শেফা ব্যাপারটাই খুব একটা খুশি বলে মনে হচ্ছে না। যখন থেকে শুভ্রতাকে সাথে নেওয়ার কথা বলা হচ্ছে, তখন থেকেই চোখ মুখ কুঁচকে মুখ ভার করে বসে আছে সে। কেন এমন করছে কে জানে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে জানালায় পর্দা টেনে দিয়ে বিছানায় গিয়ে বসল শুভ্রতা। প্রায় সাথে সাথেই কল করল শেফা। ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল শেফা। এই শুভি, শোন, তোকে আমি একটা গোপন তথ্য দিচ্ছি। সো মাচ সিক্রেট, বুঝলি? খবরদার কারো সামনে মুখ খুলবি না।
শেফার কথা শুনে মুখের ভেতর কিছুটা অম্লভাব হলো শুভ্রতার। বিরক্তি ভাব নিয়ে বলল, আগে সিক্রেট কথাটা কি সেটা তো বলো। বলছি তো। বলার স্পেস না দিলে কি করে বলবো? কথার মাঝে কথা কাটবি না। চুপচাপ শোন। এটুকু বলে থামল শেফা। শুভ্রতার কোনো সাড়াশব্দ না পেয়ে বলল, কথাটা হলো আমরা ট্যুরে যাচ্ছি না। শুভ্রতা অবাক হয়ে বলল, যাচ্ছি না? আচ্ছা ঠিক আছে। আমি আম্মুকে বলে দিচ্ছি যে যাচ্ছি না। শেফা তাড়াহুড়ো করে বলল, তুই আসলেই একটা গবেট। খালাম্নিকে যদি বলে দিতেই হয় তাহলে এটাকে টপ সিক্রেট বললাম কেন শুনি? খালাম্নি আর আম্মুর জানামতে আমরা ট্যুরে যাচ্ছি, কিন্তু আমাদের জানামতে আমরা ট্যুরে যাচ্ছি না। শুভ্রতা ভ্রু কুঁচকে বলল, মানে কি? বনিতা বন্ধ করে সরাসরি বলো তো। যাচ্ছি না আবার যাচ্ছি, এসবের মানেটা কি? মানেটা খুব স্পষ্ট। আমরা ট্যুরে যাচ্ছি, কিন্তু ভার্সিটি থেকে সিলেটে নয়, বান্দরবানে। বান্দরবানে? কিন্তু কেন? আর ওখানে কি তুমি একা যাবে নাকি? শেফা বিরক্ত হয়ে বলল, তুই খুব বেশি প্রশ্ন করিস। অত দূরে আমি একা যাব কেন? তোর ভাইয়া আছে না? তাছাড়া তুইও তো যাচ্ছিস। শুভ্রতা চেঁচিয়ে ওঠেও গলা নিচু করে নিয়ে বলল, হোয়াট? তার মানে তুমি ট্যুরের নাম করে ভাইয়ার সাথে ঘুরতে যেতে চাইছো? মাই গড। আচ্ছা বেশ। যেতে চাইলে যাও, কিন্তু সাথে আমি কেন? আমি আম্মুকে বলছি আমি যাব না। তোমাদের দুজনের সাথে এক্সট্রা আমি। নো ওয়ে। শেফা রাগী গলায় বলল, একদম বেশি বুঝবি না। যদিও তোকে নিয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, কিন্তু আমার মায়ের মতো মহিলা তোর এই হুট করে না যাওয়ার কারণটা খুঁটিয়ে খুঁটিয়ে ঠিক বের করে ফেলবে। তাই অনিচ্ছা সত্ত্বেও তোকে নিয়ে যেতেই হবে। শুভ্রতা কাদো কাদো গলায় বলল, প্লিজ আপু। তোমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে টাইম স্পেন্ড করবে, সেখানে আমি কিভাবে? নিজেকে খুব উটকো উটকো লাগবে। আর আমি একা একা ওখানে কিই বা করব? শেফা দায় সারা গলায় বলল, এত টেনশন নিস না তো। আমি তো আছি। আর তোর ভাইয়াও খুব ফ্রি মাইন্ডের। তাছাড়া তোর জন্য আলাদা রুম তো বুক করা হবেই। বেশি খারাপ লাগলে না হয় ঘুমিয়ে টিভি দেখেই কাটিয়ে দিবি সময়। আমার জন্য এইটুকু তো করতেই পারিস বোন। প্লিজ। আরও কিছু টুকিটাকি কথা বলে ফোন রাখল শেফা। শুভ্রতা মুখ কালো করে বসে রইল। নেক্সট 4টা দিন যে খুবই বাজে কাটতে চলেছে তা বেশ বুঝতে পারছে শুভ্রতা। এমনিতেই মন মেজাজ ভালো না, তার ওপর এমন উটকো ঝামেলা একদমই সহ্য হচ্ছে না শুভ্রতার। বিছানায় পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, নয়তো আরাফের সব চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। একমাত্র এই ছেলেটার জন্যই মনের এই বিধ্বস্ত হাল শুভ্রতার। এই ছেলেটার জন্যই অ্যাক্সিডেন্টলি বিয়ের পিঁড়িতে বসতে হলো। দ্বিতীয় এবং তৃতীয় বারের মতো সাদাফের সাথে দেখা হলো। এখন আবার এই ট্যুর। শুভ্রতা বিছানায় গা এলিয়ে দিয়ে মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। চোখ বুজে আগামী 4টি দিনের কথা ভাবতে লাগল। কে জানে কতটা বিরক্তির হবে সেই দিনগুলো। ঘড়িতে 10টা বাজে। বাসস্ট্যান্ডের এক পাশে দাঁড়িয়ে আছে সাদাফ। গায়ে ছাই রঙের টি শার্ট, তার ওপর সাদা কালো চেক শার্ট। শার্টের বোতামগুলো খোলা। টি শার্টের গলায় ঝুলানো সানগ্লাস। পরনে হালকা ব্রাউন জিন্স এন্ড ব্ল্যাক কেডস। পিঠে ঝুলানো ফুলে ফেপে ওঠা ট্রাভেল ব্যাগ। ডান হাতে জ্বলন্ত সিগারেট। অন্ধকারে সিগারেটের আগুনটা তারার মতো মিটমিট করে ওঠানামা করছে। কিছুক্ষণ পরই দ্রুত পায়ে পাশে এসে দাঁড়ালো আরাফ। সাদাফ আর চোখে তাকিয়ে বলল, তোর বউ কই? ভাবি রে নিতেই না ভার্সিটির ওদিকে গিয়েছিলি? আরাফ হতাশ ভঙ্গিতে বলল, আর বলিস না। আমার শ্বশুর মশাই নিজে এসেছেন মেয়েকে দিতে।
আমি সামনে গেলেই তো সেই প্রশ্ন করতেন, তাই সরে এসেছি। ওদের বাস ছাড়লে কিছুটা দূরে এসেই নেমে আসবে ওরা। সাদাফ ভ্রু কুঁচকে বলল, দায়িত্বরত স্যাররা এত সহজে আসতে দেবে? আটকাবে না? আরাফ মৃদু হেসে বলল, বহুত মেহনতে ওসব ঠিকঠাক করেছি বসো। সাদাফ বাঁকা হাসল। সিগারেটে লম্বা টান দিয়ে বলল, বউকে পেতে বেশ বেগ পেতে হচ্ছে তোকে। ওদের কথার মাঝেই অন্ধকার ভেদ করে গুটি গুটি পায়ে এদিকে এগিয়ে এলো দুজন মেয়ে। ওদের দেখতে পেয়ে মুচকি হাসল আরাফ। কিন্তু সাদাফের ভ্রু দুটো কুঁচকে এলো মুহূর্তেই। আরও একটু সামনে এগিয়ে সাদাফকে দেখতে পেয়ে থমকে গেল শুভ্রতা। সাদাফও বিস্ময় নিয়ে দেখে চলেছে তাকে। শুভ্রতা আর সাদাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথা বলল আরাফ, ওহ, শুভ্রতা যে যাচ্ছে তা তো তোকে বলাই হয়নি সাদাফ। আসলে আমিও কাল রাতেই জেনেছি, তারপর আর মাথাতেই ছিল না ব্যাপারটা। শুভ্রতাও জানো না নাকি কিছু? শুভ্রতা মাথা নাড়ল। সাদাফ আর চোখে একবার শুভ্রতার দিকে তাকিয়ে বলল, বাস ছাড়ার টাইম হয়ে গেছে, চল জলদি। কথাটা বলে বাসের দিকে এগিয়ে গেল সাদাফ। তার সাথে এগিয়ে গেল আরাফও। শুভ্রতা সেফা গুটি গুটি পায়ে ওদের অনুসরণ করল। বাসে ওঠার আগমুহূর্তে শুভ্রতার হাত টেনে ধরে ফিসফিস করে বলে উঠল শেফা, এই শুভি, তোর সিটটা কিন্তু সাদাফ ভাইয়ের সাথে কাটা হয়েছে, একটু ম্যানেজ করে নিস কেমন? সাদাফ ভাই যে যাচ্ছে সেটা আমি আজ বিকেলে টিকেট কাটার সময় জেনেছি বুঝলি। তোর ভাইয়া নাকি বলতে ভুলে গিয়েছিল। তবে একদিকে ভালোই হয়েছে, একজন সঙ্গী তো জুটল তোর। শুভ্রতা জবাব দিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বাসে উঠে গেল। ডান পাশের সারির প্রথম সিটটা আরাফদের আর বাম পাশের সারির 4 নম্বর সিটটা সাদাফদের। সাদাফ সিটের পাশে হাত রেখে দাঁড়িয়েছিল। শুভ্রতা কাছাকাছি আসতেই বলল, আপনি কি জানালার পাশের সিটটায় বসবেন শুভ্রতা? না মানে দূরের জার্নি তো, যদি এপাশে বসে খারাপ লাগে তাই বলছিলাম। শুভ্রতা কিছু না বলেই জানালার পাশের সিটটায় বসে পড়ল। সাদাফ শুভ্রতার বিহেভিয়ারে খানিকটা অবাক হল। শুভ্রতার লাগেজটা তুলে রেখে পাশের সিটটায় বসল। শুভ্রতা মুখ ভার করে বসে আছে। শুভ্রতার মুখ চোখের এই গোমট ভাবের অর্থটা বুঝতে পারছে না সাদাফ। শুভ্রতা কি অসুস্থ? সাদাফ মৃদু গলায় প্রশ্ন করল, আপনি কি অসুস্থ শুভ্রতা? শুভ্রতা জবাব দিল না। সামনে থেকে শুভ্রতাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল শেফা, এই শুভি, তোর কেনা চাটনিগুলো তো আমার ব্যাগে নিলি না? শুভ্রতা হালকা উঁচু গলায় বলল, তোমার কাছেই রাখো, এখন আর নিতে ইচ্ছে করছে না। সাদাফ এবার সরাসরি শুভ্রতার দিকে তাকাল। তার কেন জানি মনে হতে লাগল শুভ্রতা শুধু তার সাথেই কথা বলছে না, অথবা বলতে চাইছে না। কিন্তু কেন? শুভ্রতা কি কোনো কারণে রেগে আছে তার উপর? এই প্রশ্নটা নিজের কাছেই ভীষণ অদ্ভুত লাগল সাদাফের। শুভ্রতার সাথে তো ঠিকঠাক দেখাই হয়নি তার। তাহলে রাগ হওয়ার প্রসঙ্গটাই আসছে কিভাবে? তবুও মুখ কাচুমাচু করে দ্বিধাভরা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি কোনো কারণ আমার ওপর রেগে আছেন শুভ্রতা? সাদাফের প্রশ্নে শুভ্রতা এমনভাবে তাকালো যেন প্রশ্নটা করে মারাত্মক রকম অন্যায় করে ফেলেছে সাদাফ। শুভ্রতার চাহনিতে খানিকটা দ্বিধার মাঝে পড়ে গেল সাদাফ। শুভ্রতার এমন আচরণের কোনো যুক্তিসঙ্গত কারণই যেন খুঁজে পাচ্ছে না সে। কি তার অপরাধ? বাস ছুটে চলেছে তার গন্তব্যে। রাতের অন্ধকার আর সা বাতাসের সাথে পাল্লা দিয়ে কি দুরন্ত গতি তার। বাসের ভেতরের আলো নেভানো। সবাই যেন ঘুমের রাজ্যের ব্যস্ত পথিক। কিন্তু শুভ্রতার চোখে ঘুম নেই। শরীরটা হঠাৎই ভীষণ খারাপ লাগছে তার। মাথা ঘুরছে, গা গুলাচ্ছে, সেই সাথে কেমন অস্থিরতা ভরা ঘাম হচ্ছে।
নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে। শরীরের বলটাও যেন ধীরে ধীরে কমে আসছে তার। এখন কি করবে সে? সাদাফকে বলবে? সে কি বিরক্ত হবে? শুভ্রতার হঠাৎ করেই কান্না পাচ্ছে। মাকে ভীষণ মনে পড়ছে। মা পাশে থাকলে এতটা অসহায়ত্ব কখনোই ভর করত না তাকে। কিছু বলার আগেই সবটা বুঝে নিয়ে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তেন মা। অযথা হাহুতাশ করতেন। শুভ্রতার বদলে নিজেই কান্না কান্না ভাব নিয়ে মুখ ফুলাতেন। শুভ্রতার সব অসহায়ত্ব নিজের কাছে টেনে নিয়ে নিজেই অসহায় মুখ করে বসে থাকতেন। শুভ্রতার একটু আর্ত চিৎকারেও চমকে উঠতেন। মেয়ের থেকে বিরক্তিমাখা তিরস্কার পেয়েও আদরমাখা চুমু আঁকতেন। শুভ্রতা অযাচিত অসুস্থতায় ক্লান্ত হয়ে সিটে গায়ে লেয়ে দিল। সাদাফের তখন তন্দ্রাভাব হচ্ছিল মাত্র। অজানা কারণে হঠাৎই তন্দ্রাভাবটা ছুটে গেল তার। বাইরের ল্যাম্পপোস্টের এক ঝলক হলদে আলোয় শুভ্রতার মুখটা বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। শুভ্রতার ফ্যাকাশে মুখটা দেখেই বুকে ছোট্ট একটা মোচড় দিয়ে উঠল সাদাফের। সব দ্বিধা সরিয়ে শুভ্রতাকে ডাকল সে। শুভ্রতা, ঠিক আছেন আপনি? শুভ্রতা চোখ মেলে তাকাল। সাথে সাথেই বাম চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। সাদাফ যেন আঁতকে উঠল। এতদিনের দ্বিধাভরা সব দেয়ালগুলো যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল। মনে শুধু একটা কথায় বাজতে লাগল প্রতিনিয়ত, যায় হয়ে যাক না কেন, এই মেয়েটাকে কাঁদতে দেওয়া চলবে না। কিছুতেই না। শুভ্রতার ডান গালে আলতো করে হাত ছোঁয়াতেই চমকে উঠল সাদাফ। শুভ্রতার শরীর অতিরিক্ত ঠান্ডা। মেয়েটা কি তবে জ্ঞান হারাচ্ছে? সাদাফ ব্যস্ত হয়ে শুভ্রতার গালে আলতো চড় দিয়ে মৃদু গলায় বলল, এই শুভ্রা, এই, কি হয়েছে আপনার? সাদাফের মুখে শুভ্রা নামটা শুনে আবারও আধবুজা চোখ দুটো খুলে তাকাতে চেষ্টা করল শুভ্রতা। সাদাফের মুখে শুভ্রা নামটা ভীষণ আদুরে শোনাল তার। সাদাফ আবারও বলল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে। আমায় বলুন কি সমস্যা হচ্ছে? শুভ্রা। শুভ্রতা ঘন ঘন শ্বাস নিয়ে অত্যন্ত মৃদু গলায় বলল, আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে সাদাফ সাহেব। শুভ্রতার এই ধীর কণ্ঠ সাদাফের কান পর্যন্ত পৌঁছাল না। সাদাফ মাথাটা খানিক নিচু করে নিয়ে শুভ্রতাকে শোনার চেষ্টা করল। কিন্তু কিছুই শোনা হল না। শুভ্রতার ঘন ঘন শ্বাস নিতে দেখে কিছুটা আঁচ করল সাদাফ। নরম গলায় বলল, শ্বাস নিতে সমস্যা হচ্ছে। শুভ্রতার আর কোনো সাড়া পাওয়া গেল না। শুভ্রতার ডান হাতের কবজিতে হাত রেখে নাড়ির গতি মাপল সাদাফ। শুভ্রতার গালে আলতো হাতে ঝাঁকি দিল। এতেও সাড়া না পাওয়ায় শুভ্রতার দিকে খানিকটা ঘুরে বসল সাদাফ। ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে কাত করে নিজের কোলের উপর রাখল। শুভ্রতার গলায় গোলাপি রঙের ওড়না প্যাঁচানো ছিল। সাদাফ কিছুক্ষণ দ্বিধা ভরা চোখে তাকিয়ে থেকে শুভ্রতার প্যাঁচানো ওড়নাটা খুলে নিল। ফোনের আলোটা শুভ্রতার গলা বরাবর এসে পড়ছে। ওড়নাটা সরিয়ে নিতেই ডান পাশের কাঁধের কিছুটা ওপরে ঝলমল করে উঠল কালো তিল। সাদাফ দুদণ্ড সেদিকে মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করেই চোখ ফেরাল। পাশের জানালাটা খুলে হাওয়া আসার ব্যবস্থা করে দিয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে শুভ্রতার চোখে মুখে পানির ছিটা দিল। কিছুক্ষণ পর শুভ্রতা নড়েচড়ে উঠতেই সচেতন চোখে তাকালো সাদাফ। ব্যাগ থেকে স্যালাইনের প্যাকেট বের করে পানির সাথে মেশাল। গোলা স্যালাইন শুভ্রতার নিস্তেজ ঠোঁটজোড়া ভেদ করে পেটে চালান করার সর্বোচ্চ চেষ্টা চালাল। 10 মিনিটের প্রচেষ্টায় অর্ধেকটা স্যালাইন খাইয়ে শান্ত হয়ে বসল সাদাফ। সিটে গা এলিয়ে দিয়ে শুভ্রতার মলিন মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল সে। রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ক্ষণিকের জন্য ঝলকে উঠছিল শুভ্রতার মুখ। কখনো বা চাঁদের ঝাপসা আলোয় হাজারো ডালপালার ছায়া নামছিল তার মুখে।
সেই আলোছায়ায় খেলাময় মুখটাতে সবকিছু ছাড়িয়ে গিয়েছিল মায়া, এক ভালোবাসাময় বিষাদ মায়া। যে মায়াটা সাদাফকে হঠাৎই ডেকে উঠে, কাছে ডাকে, খুব কাছে। সাদাফ ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মেয়েটার প্রেশার ফল করেছে। আচ্ছা, এই বয়সেই লো প্রেশারের পাল্লায় কি করে পড়ল মেয়েটা? নিশ্চয় ঠিকমতো খায় না, নাকি টেনশন করে। কিন্তু কি এমন টেনশন তার? কথাগুলো ভাবতে ভাবতেই নিজের রুমাল ভিজিয়ে নিয়ে শুভ্রতার দিকে খানিকটা চেপে বসল সাদাফ। শুভ্রতার নাক, মুখ, গাল, গলা ভেজা রুমাল দিয়ে ধীরে ধীরে মুছতে লাগল সে। শুভ্রতার অস্থিরতা কমাতে গিয়ে নিজের বুকেই অপরিসীম এক ধুকপুক টের পায় সে। কিছুক্ষণের জন্য থমকে যায় তার হাত। গভীর চাহনিতে পর্যবেক্ষণ করে শুভ্রতার মুখ। হঠাৎই কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে সোজা হয়ে বসে সে। সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পর চোখ মেলে তাকায়। শুভ্রতা বাসের ঝাঁকিতে সামনের দিকে হেলে পড়ছিল। সাদাফ দ্রুত হাতে শুভ্রতাকে নিজের কাছে টেনে নেয়। শুভ্রতার মাথাটা নিজের বুকে রেখে বাদ বাকি স্যালাইনটুকুও খাওয়ায়। শুভ্রতার কপাল কুঁচকে মৃদু মৃদু চুমুক দিয়ে বাচ্চাদের মতো স্যালাইন খেতে দেখে মৃদু হাসে সাদাফ। বোতলটা পাশে রেখে নিজের অজান্তেই একরাশ প্রশান্তি নিয়ে দুহাতে শুভ্রতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় সে। অচেতন শুভ্রতাও গুটিসুটি হয়ে পড়ে থাকে সাদাফের বুকে। শেষ রাতের দিকে কুমিল্লায় এসে বাস থামল। গাড়ির লাইটগুলো জ্বলে উঠার আগেই শুভ্রতাকে নিজের থেকে সরিয়ে সোজা করে বসিয়ে দিল সাদাফ। নিজের টি-শার্টটা টেনেটুনে ঠিক করে নিয়ে হাঁফ ছেড়ে বাঁচল সে। নিজেকে কেমন একটা চুর চুর অনুভূত হচ্ছে তার। আচ্ছা, সে কি কোনোভাবে শুভ্রতার অসুস্থতার সুযোগ নিল? নিজেকে করা প্রশ্নে নিজেই ভ্রু কুঁচকাল সাদাফ। মনের মাঝে এমন অদ্ভুত প্রশ্ন তৈরি হওয়ায় খানিক অবাক হল সে। কিছুক্ষণের মাঝেই বাস কলরবমুখর হয়ে উঠল। এই লম্বা জার্নিতে এই এতটুকুন ব্রেকের জন্য সবারই যেন রাজ্যের হাহুতাশ। সবাই ধীরে ধীরে নেমে যেতেই শুভ্রতাকে ডাকল সাদাফ। আরাফ আর শেফা সিটের কাছে দাঁড়িয়েই প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? সাদাফ স্বাভাবিক গলায় বলল, তেমন কিছু নয়। শরীরটা হয়তো দুর্বল, তাই গভীর ঘুমে তলিয়েছেন। শেফা কপাল কুঁচকে তাকাল। কয়েক পা এগিয়ে গিয়ে শুভ্রতার হাত ধরে জোরে ঝাঁকিয়ে বলল, বাসে আবার গভীর ঘুম কিসের? এই শুভ্রতা, ওঠ। সাদাফ এগিয়ে গিয়ে শেফাকে থামাতে উদ্যত হতেই চোখ খুলল শুভ্রতা। সাথে সাথেই থেমে গেল সাদাফ। সবাইকে নামতে বলে চুপচাপ বাস থেকে নেমে গেল সে। শেফা শুভ্রতাকে একঝাঁক বকাঝকা করে গাড়ি থেকে নামাল। কিন্তু তার শরীরটা চললে তো। পা দুটো কেমন ভেঙে ভেঙে আসছে তার। মাথাটাও কি ভীষণ ভারী। সাদাফ কিছুটা পথ গিয়েই দাঁড়িয়ে পড়ল। আরাফকে তারা দেওয়ার অজুহাতে শুভ্রতাকে একটিবার দেখে নিল। শুভ্রতার ফ্যাকাশে মুখটা দেখে ভেতরটাই কেমন একটা হুহু করে উঠল। ইচ্ছে করতে লাগল দৌড়ে গিয়ে শুভ্রতার হাতটা ধরে। মেয়েটা হঠাৎ করে পড়ে টরে যাবে কিনা কে জানে। শুভ্রতা পড়ে গেল না। মলিন মুখ নিয়েই সাদাফদের সাথে চেয়ার টেনে বসল। টেবিলে হালকা কিছু খাবার আসতেই চোখে মুখে খাবারের প্রতি বিতৃষ্ণা দেখা দিল তার। প্লেটের খাবারে হাত না দিয়ে এক গ্লাস পানি খেয়ে চুপচাপ বসে রইল সে। হঠাৎই অনেকটা ধমকের সুরে বলে উঠল সাদাফ, কি হল? খাচ্ছেন না কেন? শুভ্রতা চমকে উঠল। চোখে মুখে এক আকাশ বিস্ময় নিয়ে সাদাফের মুখের দিকে তাকাল। আরাফ শেফাও অবাক চোখে তাকিয়ে আছে। সাদাফ নিজের এমন ব্যবহারে নিজেই হতবাক। কয়েক সেকেন্ড চুপ থেকে ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বলল, সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। আসলে বাসে আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। বান্দরবন আমরা বেশ ঘোরাঘুরি করব।
এখন তো শীতের দিন না, গরমটা করবে প্রচুর। এই অবস্থায় আপনি ঠিক মতো না খেলে অসুস্থ হয়ে পড়বেন। পরে দেখা যাবে পাহাড়ে ঘোরাঘুরি বাদ দিয়ে আপনাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। শুভ্রতা কিছু বলল না, চুপচাপ খাবার গিলতে লাগল। সাদাফ খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে শুভ্রতাকে পর্যবেক্ষণ করছে। আচ্ছা, মেয়েটির কি খেতে খুব কষ্ট হচ্ছে? খাবারটা কি তার পছন্দ হয়েছে, নাকি অন্য কিছু খেতে চায় সে? চারপাশে হালকা ঝিরিঝিরি পাহাড়ি বাতাস। ব্যালকনির কোণে একটি জায়গায় ঝুলন্ত গামছাটা দোলে উঠছে মাঝে মাঝেই। যেদিকে দুচোখ যাচ্ছে সেদিকেই অন্ধকারে ঘেরা পাহাড়। রাতের অন্ধকারে পাহাড়গুলো যেন অচিনপুরের ভয়ঙ্কর কোনো দৈত্য। হোটেলের সামনের খোলা জায়গায় খেলছে সাদা পানির ফোয়ারা। তার চারপাশে লাল, হলুদ, নীল রঙের গোল গোল আলো। আকাশের এক কোণে থালার মতো মস্ত এক চাঁদ। সেই চাঁদকে ঘিরেই মেঘের হাজারো লুকোচুরি। সেই লুকোচুরিতে চোখ রেখেই আকাশ পাতাল ভাবছে শুভ্রতা। জ্ঞান হারানোর আগে সাদাফের আদুরে গলায় বলা শুভ্রা নামটা এখনো যেন কানে বাজছে তার। আর প্রতিবারই লজ্জায় রক্তিম হচ্ছে সে। আবার কখনো কখনো অস্বস্তিতে আর্স্ট হয়ে আসছে তার শরীর। আচ্ছা, জ্ঞান হারানোর পর কি হয়েছিল তার সাথে? সাদাফ কি বিরক্ত হয়েছিল তার ওপর? হওয়ারই কথায় মন অযাচিত ঝামেলায় কেই বা জোড়াতে চায়। শুভ্রতাকে তপ্ত নিঃশ্বাস ফেলে হোটেলের গ্রাউন্ডে বাগানের দিকে তাকাল। রঙিন আলোয় বাগানের গোলাপগুলোকে কেমন অদ্ভুত লাগছে। কিন্তু শুভ্রতার মনে গোলাপের অদ্ভুত এই রূপটা তেমন প্রভাব ফেলছে না। তার মনে চলছে অন্য এক ভাবনা। জ্ঞান ফেরার পর নিজের ওড়নাটা সে গায়ে জড়িয়ে থাকতে দেখেছে ঠিক, কিন্তু সে তো বাসা থেকে এভাবে ওড়না জড়িয়ে বের হয়নি। তার ঠিক ঠিক মনে আছে, গলায় ওড়না পেঁচিয়েই রুম থেকে বেরিয়েছি সে। তাহলে ওড়নাটা এভাবে গায়ে জোড়ালো কি করে? নাকি চেতনা হারিয়ে অস্থিরতায় নিজেই টেনেটুনে খুলে ফেলেছিল ওড়না? কথাটা ভাবতেই অস্বস্তিতে চোখমুখ তেতো হয়ে গেল তার। ছি, ছি। সাদাফের সামনে এভাবে বেহায়ার মতো ওড়না খুলে ফেলেছিল ভাবতেই লজ্জা আর অস্বস্তিতে কুঁকড়ে উঠছে সে। না জানি আরও কি কি করেছে সে। এবার সাদাফের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে সে? সাদাফ তাকে কি ভাববে? কথাগুলো ভেবে মুখ ফুলিয়ে বিছানায় এসে বসল শুভ্রতা। পা দুটো গুটিয়ে পদ্মাসনের মতো বসে কপাল কুঁচকে বিড়বিড় করতে লাগল সে। হে আল্লাহ, হে খোদা, হে রাহমানুর রাহিম, গাফফারুর রাহিম, রক্ষা করো আমায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেখো তওবা করছি, এরপর থেকে সাবধান থাকবো আমি। কিন্তু প্লিজ এই লাস্ট বারের মতো রক্ষা করো আমায়। উনার মাথা থেকে বাসের ঘটনাগুলো নাই করে দাও, প্লিজ, প্লিজ। শুভ্রতা চোখ দুটো খিচে বন্ধ করে এসবই বিড়বিড় করছিল। এমন সময় দরজায় কড়া পড়ল। শুভ্রতা এক চোখ আলতো করে খুলে দরজার দিকে তাকাল। দরজার ওপাশ থেকে শেফার গলা পেতেই বিছানা থেকে নেমে জামাটা টেনেটুনে ঠিক করে ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে দরজা খুলল। শেফা বিরক্ত ভঙ্গিতে বলল, ওই, এত দেরি করে দরজা খুললি কেন? মানুষ হানিমুনে এলেও এত লেট করে না। চল খেতে চল জলদি। আজকে সারাটা দিন ঘর থেকেই বের হোসনি। ঘুমিয়ে ঘুমিয়ে দিনকে রাত বানিয়ে দিয়েছিস, এবার তো কিছু খেতে হবে নাকি? শুভ্রতা হাসার চেষ্টা করে বলল, চলো। শুভ্রতা শেফার সাথে হাঁটতে শুরু করতেই গল্পে মাতল শেফা। আজকে যে স্বর্ণ মন্দিরে গিয়ে কত মজা করেছে তারই বিশদ বর্ণনা দিয়ে চলেছে তার প্রতিটি বাক্যে। 2 মিনিট হাঁটার পর পরই লিফটের সামনে গিয়ে পৌঁছালো তারা। লিফটের সামনেই আরাফ আর সাদাফ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সাদাফ আজ হালকা রঙের একটি টি শার্ট আর জিন্স পরেছে। দৃষ্টি হাতে থাকা ফোনের স্ক্রিনে। কপাল জোড়া হালকা একটু কুঞ্চিত হয়ে আছে তার। শুভ্রতা গাঢ় চোখে একবার সাদাফের দিকে তাকাল।
সাদাফের হালকা কুঁচকে রাখা কপালটাও কেন জানি ভীষণ ভালো লাগছে তার। সাদাফের বেখেয়ালি মনে টি-শার্টের কলার ঠিক করাটাও যেন শুভ্রতার কাছে অসাধারণ সুন্দর একটি কাজ। শুভ্রতারা কাছাকাছি এসে দাঁড়াতেই অবহেলা ভরা হালকা দৃষ্টিতে চোখ উঠিয়ে সামনে তাকালো সাদাফ। আবারও ফোনের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে আরাফকে উদ্দেশ্য করে বলল, ওরাও তো চলে এসেছে, এবার চল। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে লিফটের বোতাম চেপে লিফটে উঠে গেল সে। তার পেছনে পেছনে উঠে এলো আরাফ, শেফা আর শুভ্রতা। শুভ্রতা আর চোখে সাদাফকে খেয়াল করছে, অথচ সাদাফের সেদিকে কোনো দৃষ্টি নেয়। সাদাফ শুভ্রতার দিকে একবার তাকালেও লজ্জায় মরে যাবে শুভ্রতা, তবুও কেন যেন মনে প্রাণে চাইছে সাদাফ তার দিকে তাকাক, অন্তত একটা বারের জন্য হলেও তাকাক। কিন্তু সাদাফ তাকাচ্ছে না, আওর চোখেও না। সাদাফের এই ডোন্ট কেয়ার ভাবটা একদমই সহ্য হচ্ছে না শুভ্রতার। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার, আবার কখনো অত্যন্ত দুঃখে বুক ভারী হয়ে আসছে। আবার কখনো সাদাফের অ্যাটেনশন পাওয়ার এই বেহায়া লোভে নিজের প্রতিই বিতৃষ্ণা লাগছে। নিজের আত্মসম্মানবোধটা যেন তুমুল যুদ্ধ চালাচ্ছে। লিফট থেকে নেমে হোটেলের বাইরে চলে এলো তারা। শেফা আর আরাফ হাত ধরাধরি করে হাঁটছে। এই অবস্থায় ওদের পাশে থাকাটা প্রচণ্ড অস্বস্তির বলেই কিছুটা সামনে গিয়ে সাদাফের পাশাপাশি হাঁটতে লাগল শুভ্রতা। সাদাফ একা একাই হাঁটছিল। শুভ্রতাকে পাশে এসে হাঁটতে দেখে মৃদু হেসে বলল, এখন কেমন আছেন শুভ্রতা? শেফা ভাবি বলল, শরীর খারাপ বলে ঘুমুচ্ছিলেন। শুভ্রতা জোরপূর্বক হাসল। সাদাফের মুখে শুভ্রা নামটা শোনার পর থেকে শুভ্রতা নামটা যেন বড্ড অগোছালো বেমানান লাগছে। বলতে ইচ্ছে করছে, আপনি আমায় শুভ্রা বলেই ডাকুন না, কিন্তু বলা হলো না। তার পরিবর্তে বলল, আমি জার্নিটা তেমন করতে পারি না, তার ওপর এত লং জার্নি। কিছুদিন যাবৎ এমনিতে শরীরটা একটু দুর্বল ছিল, এই জার্নিতে 16 কলা পূর্ণ হল। তবে সারাদিন ঘুমানোর পর এখন অনেকটাই ঠিক আছি। সাদাফ হাসল। শরীর খারাপ নিয়ে এতটা দূরে না আসলেও পারতেন। সাদাফের কথায় মেজাজ চটে গেল শুভ্রতার। তার মানে কি শুভ্রতার উপস্থিতিতে সাদাফ খুশি নয়? বাসের কারণটি সে বিরক্ত। ওই ওড়না জনিত বিষয়টাই বা কি করে নিয়েছে সে? শুভ্রতার মনে আবারও একঝাঁক অস্বস্তি ভর করল। মুহূর্তেই কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল শুভ্রতার। সাদাফ ব্যাপারটা খেয়াল করল। শুভ্রতার মনের অবস্থা কতটা বুঝতে পারল বুঝা গেল না। তবে সামনের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, না মানে, অসুস্থ শরীর নিয়ে এসে তো আরও অসুস্থ হয়ে পড়লেন। আমাদের শরীর অসুস্থ হয়ে পড়লে মনের অজান্তেই নিজের বাসার দিকে টানে। মনে হয় বাসায় গেলেই একটু রিলিফ হওয়া যেত। কিন্তু আপনি তো বাসা থেকে উল্টো এতটা দূর এলেন, নিশ্চয় অস্বস্তি হচ্ছে খুব। সাদাফের কথায় শুভ্রতা বেশ আশ্বস্ত হল বলেই মনে হল। মিষ্টি হেসে বলল, না, ততটা হচ্ছে না। হোটেল থেকে কিছুক্ষণ হাঁটার পরই একটা রেস্টুরেন্টের দেখা পেল তারা। রেস্টুরেন্টের অবস্থাটা বেশ শোচনীয় হলেও খাবারগুলো বেশ লাগলো তাদের। ঝাল করে রান্না গরুর মাংস, টক ডাল আর সাদা ভাত। এই সাধারণ খাবারগুলো অমৃতের মতো লাগতে লাগলো শুভ্রতার। খাওয়া শেষে হোটেলে ফিরতে ফিরতে শুভ্রতাকে জানানো হলো কাল দুটো জায়গায় ঘুরতে যাবে তারা। তার মধ্যে একটি হল নীলাচল, আর অন্যটি হল মেঘনা পর্যটন কেন্দ্র। 10টার দিকে বের হয়ে দুটোর মাঝে ফিরে আসবে সেটাও জানানো হলো তাকে। শুভ্রতা মুখ কুঁচকে বলল, তাহলে বাকি সময়টুকু কি করব? ঘরে বসে কাটাবো। সাদাফ হেসে বলল, এছাড়া আর উপায় কি? শুভ্রতা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ তো মাত্র একটা জায়গায় গিয়েছিলেন আপনারা, বাকি সময়টা নিশ্চয় রুমেই কাটিয়েছেন।
বেশি মিস করিনি তাহলে। সাদাফ হাসল, মাথা নেড়ে বলল, আপনি বেশি কিছু মিস করেননি এটা সত্য, আবার আমি রুমে বসে থাকিনি এটাও সত্য। শুভ্রতা অবাক হয়ে বলল, মানে? আমি পাহাড় খুব পছন্দ করি। আর পাহাড়ের এত কাছাকাছি এসেও রুমে বসে থাকবো তা কি হয়? নিজের মতো করেই কাছাকাছি পাহাড়গুলো ঘুরে বেরিয়েছি সন্ধ্যা পর্যন্ত। শুভ্রতা বিস্ময় নিয়ে বলল, একা একা? পাহাড়কে ভালোভাবে উপলব্ধি করার জন্য একা একাই পাহাড়ের কোলে হারাতে হয় শুভ্রতা। পাহাড়ের নিজস্ব একটা ভাষা আছে, গন্ধ আছে। আপনি তাকে যত বুঝবেন সে আপনাকে তত কাছে টানবে। একসময় দেখবেন নেশা হয়ে গেছে, পাহাড়ময় নেশা। আর এই নেশাটা একা একাই বেশি উপলব্ধি করা যায়। সত্যিই এমন হয়? সাদাফ হেসে ফেলল, হ্যাঁ সত্যিই হয়। শুভ্রতা এক্সাইটেড হয়ে বলল, দারুণ তো। আচ্ছা, বান্দরবনের সব পাহাড়েই গিয়েছেন আপনি? সব পাহাড়? শুভ্রতার বাচ্চামো প্রশ্নে প্রচণ্ড হাসি পেল সাদাফের। হাসিটা চেপে নিয়ে বলল, সব পাহাড়ে গিয়েছি কিনা বলতে পারছি না, তবে অনেক পাহাড়েই গিয়েছি। আমার এখন আন্ধারমানিকে যাওয়ার খুব শখ। 2 বছর আগে চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ফিরে আসতে হয়েছিল। শুভ্রতা ভ্রু কুঁচকে বলল, আন্ধারমানিক? এটা আবার কোথায়? বান্দরবনের বাইরে? কখনো নাম শুনিনি তো। আন্ধারমানিক বান্দরবনের বাইরে নয়, তবে মায়ানমারের সীমানা ঘেঁষে। কথায় আছে ওখানে নাকি কারো শাসন চলে না। সাধারণ মানুষদের সেখানে যাওয়া নিষেধ। ওখানে যেতে হলে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে যেতে হয়। 2 বছর আগে অর্ধেক পথেই ধরা পড়ে গিয়েছিলাম, তাই ফিরে আসতে হয়েছিল। শুভ্রতা বুঝতে না পেরে বলল, কেন? যেতে দেয় না কেন? শুভ্রতার এত প্রশ্নে মাথা চুলকালো সাদাফ। মুখ টিপে হেসে বলল, ওখানে কোনো বিজিপি ক্যাম্প নেই, কোনো নিরাপত্তা বাহিনী নেই। মাসে বা বছরে মাঝে মাঝে সেখানটায় টহল দিয়ে আসে তারা। সাধারণ ট্যুরিস্টদের জন্য খুবই রিস্কি একটা জায়গা। কিন্তু শোনা যায় আন্ধারমানিক অসাধারণ একটা জায়গা। চোখ জুড়ানো সৌন্দর্য তাকে ঘিরে। আন্ধারমানিকের পর একটা ঝর্ণাও আছে। আমার ওই ঝর্ণা পর্যন্ত পৌঁছানোর শখ। শুভ্রতা এবার বেশ বোকার মতো প্রশ্ন করল, কাল যাবেন? চলুন না যাই। আমাকেও সাথে নিবেন প্লিজ। সাদাফ এবার হেসে উঠল। সাদাফের হাসির কারণ বুঝতে না পেরে চোখ কুঁচকে তাকাল। সাদাফ হাসি থামিয়ে বলল, আন্ধারমানিক এখান থেকে অনেক দূরে। রেমিক্রি ছাড়িয়ে যেতে হয় সেখানে। ওখানে যেতে হলে গাইড পাওয়া যায় না। নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে যাওয়াটাও বেশ রিস্ক। তাছাড়া জিপিএস দেখে জঙ্গল কেটে রাস্তা বানিয়ে বানিয়ে চলতে হয়। একবার রাস্তা হারালেই শেষ। সারাদিন পাহাড় আর জঙ্গলে ঘুরে ঘুরে ক্লান্ত হতে হবে। তার মধ্যে একা আপনাকে নিয়ে যাওয়াটা অসম্ভব। ডাকাত টাকাতের হাতে পড়লে তো সর্বনাশ। ছেলেরা থাকলে তো শুধু টাকা পয়সা নিয়ে যাবে, কিন্তু সাথে আপনি থাকলে সব রেখে আপনাকেই নিয়ে যাবে। শুভ্রতা নাছোড়বান্দা গলায় বলল, আপনি তো আছেনই বাঁচানোর জন্য। আমিও যাব প্লিজ। সাদাফ পাত্তা না দিয়ে বলল, আমি কোনো সিনেমার হিরো নই শুভ্রতা। একজন সাধারণ মানুষ মাত্র। ওখানে মেয়েদের নিয়ে যাওয়া সম্ভব নয়। কবে যাব তারই তো ঠিক নেই। তাছাড়া আমি যদি যাইও একা যাব না। আমার সাথে আমার কিছু ফ্রেন্ডও যাবে। অযথা জেদ করবেন না। শুভ্রতা মুখ ফুলিয়ে হাঁটতে লাগল। সাদাফ শুভ্রতার মুখটা খেয়াল করে নিজের মনেই হাসল। শুভ্রতার ঘুমু ঘুমু ফোলা চোখঠোঁটে রাস্তার হলদে আলোগুলো পড়ছে তির্যকভাবে। তাতেই যেন আরো বেশি মায়াময় হয়ে উঠেছে তার মুখ।
শুভ্রতার কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো হালকা ফু দিয়ে উড়িয়ে দিতে ইচ্ছে করছে সাদাফের। কিন্তু সব ইচ্ছেই তো পূরণের জন্য নয়। কিছু ইচ্ছে মনের মাঝে রেখে দেওয়ার জন্য, আর কিছু ইচ্ছে অসময়ে আবেগী হয়ে নাড়াচাড়া করার জন্যও থাকতে হয়। সাদাফ গোপন দীর্ঘ শ্বাস ফেলল। শুভ্রতা এখনো মাথা নিচু করে চুপচাপ হেঁটে চলেছে। আচ্ছা, মেয়েটা কথায় কথায় এত রাগ করে কেন? কথায় আছে, মায়াবতী মেয়েরা অভিমানী হয়। তাহলে কি শুভ্রতা মায়াবতী? নিশ্চয় মায়াবতী, সেই সাথে রূপবতীও। আলুথালু শরীরে কাঁথা পেঁচিয়ে এক হাতে কপাল চেপে বসে আছে শেফা। মাথাটা প্রচণ্ড ধরেছে তার। কাল রাতে ঘুম না হওয়ার জন্যই হয়তো এই মাথা ব্যথার শুরু। শেফা ঘাড় ফিরিয়ে পাশে তাকালো। বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে আছে আরাফ। কাঁথার বেশির ভাগই পড়ে আছে তার পেটের নিচের দিকটাই, যার ফলে বাকি শরীরটুকুই উদম। শেফা ছোট্ট নিঃশ্বাস ফেলে আরাফের ওপর কাঁথাটা মেলে দিয়ে উঠে দাঁড়াল। হোটেলের ব্যালকনিতে লাগানো কাচের দরজা ভেদ করে অল্প বিস্তর আলো এসে পড়ছে মেঝেতে। ঘাড়ে পড়ে থাকা চুলগুলো ঝুঁটি করতে করতে ব্যালকনির দরজাটা ঠেলে দিতেই হালকা ঝিরিঝিরি পাহাড়ি বাতাসে উন্মাদ হয়ে উঠল শেফার মন। সকালের সূর্যটা মাত্রই পাহাড়ের গা ঘেঁষে জেগে উঠছে। নিস্তব্ধ এই পাহাড়ি শহরটা যেন পাখির কিচিরমিচিরে হয়ে উঠেছে তারুণ্যে মত্ত। শেফা ব্যালকনির রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়াল। ঠোঁটের কোণে বিস্ময়াবিষ্ট মিষ্টি হাসি ফুটল তার। এই 25 বছরের জীবনে এতটা সুন্দর সকাল তো কখনো দেখা হয়নি তার। ছবির মতো ঝকঝকে গাঢ় সবুজ পাহাড়, দূরের রক্তিম আকাশে ছোট ছোট পাখির উড়ে চলা, ঝিরিঝিরি বাতাস। হঠাৎ করেই অচিন্তনীয় এক ভাবনা খেলে গেল শেফার মনে। শহরপ্রেমী শেফা মনে প্রাণে চাইতে লাগল এই স্বচ্ছ কাচের সকালটা যেন এখানেই থেমে যায়। পাখিগুলো যেন এভাবেই উড়ে চলে নিরন্তর। আর সূর্যটাও যেন অভিমানী মুখ করে এভাবেই ঝুলে থাকে পাহাড়ের ওই কোল ঘেঁষে। ওয়াশরুমে পানি পড়ার শব্দে কপাল কুঁচকে রুমের দিকে তাকালো শেফা। ওয়াশরুমে কে? আরাফ কি উঠে গেছে? শেফার ভাবনার মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে কাচের দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো আরাফ। পরনে কালো রঙের থ্রিকোয়ার্টার আর গলায় ঝুলানো সাদা তোয়ালে। শেফা খুব মনোযোগ দিয়ে আরাফের মুখের দিকে তাকালো। আরাফ তার আঁকাবাঁকা দাঁতের হাসি দিয়ে বলল, কি দেখছ? শেফা উত্তর দিল না। হয়তো আরাফের প্রশ্নটা তার ব্রেন পর্যন্ত পৌঁছাল না। কানের কাছেই ঘুরে ফিরে হারিয়ে গেল কোনো অচেনা গন্তব্যে। শেফা উত্তর না দেওয়ায় তার দিকে দুপা এগিয়ে গিয়ে আবারও প্রশ্ন করল আরাফ, কি হলো? কি দেখছো এভাবে? ফ্রেশ হবে না? শেফা চোখ ফেরাল। দূরের ওই পাহাড়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, শরীরটা খুব খারাপ লাগছে। মাথা ব্যথা করছে। শরীরটাও ব্যথা করছে। ফ্রেশ হতে ইচ্ছে করছে না। আরাফ মজা করে বলল, আমি হেল্প করি ফ্রেশ হতে। শেফা ভ্রু কুঁচকে তাকাতেই হুহা করে হেসে উঠল আরাফ। গলায় ঝুলানো তোয়ালেটা শেফার গলায় ঝুলিয়ে দিয়ে মুচকি হাসি নিয়ে বলল, ওয়াশরুমে গরম পানির সার্ভিস আছে। একটা হট শাওয়ার নাও, দেখবে ভালো লাগবে। সাদাফের কাছে সবসময় সব ধরনের মেডিসিন থাকে। নাস্তা করে একটা পেইনকিলার খেলে দেখবে ব্যথাটাও অনেকটা কমে গিয়েছে। শেফা কিছু বলল না। এই মুহূর্তে একদমই ফ্রেশ হতে যেতে ইচ্ছে করছে না তার। মাথা ব্যথা, শরীর ব্যথা সব মিলিয়ে মাথাটা কেমন ঝিমঝিম করছে। বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিতে পারলে ব্যাপারটা মন্দ হতো না। রেস্টুরেন্টের এক কোণে একটা চারকোনা টেবিল ঘিরে বসেছে তারা চারজন। সবাই চুপচাপ রুটি চিবুচ্ছে। সকালটা সুন্দর হলেও কেমন একটা ভ্যাপসা গরম চারপাশে। শুভ্রতা রুটির টুকরো মুখে দিয়ে রেস্টুরেন্টের ছোট্ট জানালা ভেদ করে বাইরে তাকাল। চিন্তিত ভঙ্গিতে বলল, আজ বেশ গরম। মনে হয় বৃষ্টি হবে।
আরাফ মুখের পানিটুকু গিলে নিয়ে বলল, আকাশ তো একদমই পরিষ্কার। তবে বৃষ্টি হলেও খুব একটা খারাপ হয় না। আমাদের সাদাফের কিন্তু বৃষ্টি খুব প্রিয়, বিশেষ করে মেঘলা আকাশ। শুভ্রতা আর চোখে সাদাফকে দেখে নিয়ে আবারও খাবারে মনোযোগ দিল। শেফা প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে ঠোঁট উল্টাল। বৃষ্টি ভালো লাগে, আমার তো একদমই বিরক্ত লাগে। চারদিকে কেমন প্যাচ প্যাচ কাদা থাকে, ছি। সাদাফ মুচকি হাসল, টিস্যুতে মুখ মুছে নিয়ে বলল, আজকে যে গরম, আমার মনে হয় আমাদের এখনই বের হয়ে যাওয়া উচিত। বেলা বাড়লে রোদের তাপটাও বেড়ে যাবে। শুভ্রতা উৎসাহ নিয়ে বলল, আমরা প্রথমে কোথায় যাব, নীলাচল নাকি মেঘলা পর্যটন কেন্দ্র? নীলাচলই আগে যাব। শুভ্রতা আবারও কিছু বলতে নিলে সাদাফ তাকে থামিয়ে দিল। শুভ্রতা কি প্রশ্ন করতে পারে সেটা বুঝতে পেরেই হয়তো বলল, এখান থেকে নীলাচল পর্যন্ত চাঁদের গাড়ি করেই যাব আমরা। ওটাই বেশি সুইটেবল হবে। শুভ্রতা শুভ্রতা ছোট্ট করে বলল, ওহ। শেফার মাথা আর শরীর ব্যথার উপসর্গটা বাড়ছে, বই কমছে না। এই গরমে এখান থেকে নীলাচল যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও জাগছে না তার মনে। কিন্তু সবার এত উৎসাহকে ভেস্তে দিতেও বিবেকে বাধছে তার। তাই একরকম জোর করেই নিজেকে রাজি করালো সে। প্ল্যান মোতাবেক একটা চাঁদের গাড়ি ভাড়া করে রওনা দিল নীলাচলের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরই সূর্যটা যেন তেতে উঠল। গরমে অস্থির হয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে উঠল সবাই। নীলাচলে গিয়ে টিকিট কাটার পর শুভ্রতার পাশে এসে দাঁড়ালো সাদাফ। তাদের থেকে একটু পেছনেই আরাফের ডান হাত জড়িয়ে ধরে ধীর পায়ে হাঁটছে শেফা। সাদাফ বাম হাতে ঘামে ভেজা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে বলল, নীলাচলের আসল সৌন্দর্য দেখার জন্য বর্ষাকাল বেস্ট। পাহাড় আর মেঘের অন্য এক রাজ্যের দেখা মেলে তখন। অন্যান্য সিজনে খুব সকাল অথবা রাতে। আর আমরা এর কোনটাতেই আসিনি। অর্থাৎ আসল সৌন্দর্যটা মিস করে গেলেন শুভ্রতা। শুভ্রতা চোখ পিটপিট করে তাকাল। চোখ ঘুরিয়ে নিয়ে ভারী একটা নিঃশ্বাস ফেলে বলল, এটা কিন্তু ঠিক না। সেই প্রথম থেকে এটা সেটার বর্ণনা দিয়ে লোভী করে তুলছেন আমায়। কিন্তু লোভ মেটানোর সময় বলছেন তা সম্ভব নয়। এখন যদি রাতের নীলাচল দেখতে চাই নিশ্চয় বলবেন এটা সম্ভব নয়। শুভ্রতা সাদাফ হেসে ফেলল। ঘামে ল্যাপটে যাওয়া শার্টটা টেনে ঠিক করে নিয়ে হাতা গোটাতে গোটাতে বলল, আমার হাতে থাকলে অবশ্যই দেখাতাম। শুভ্রতা কপট রাগ নিয়ে বলল, সম্ভব নয় কেন? সাদাফ চোখ ফিরিয়ে শুভ্রতার দিকে তাকাল। শুভ্রতা সাদাফের এই গাঢ় চাহনিতে চোখ রাখতে না পেরে চোখ ফেরাল। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল দুটো মানুষ। অথচ দুজনের হৃৎস্পন্দন যেন ছুটছে একই গতিতে। দুজনের মনেই চলছে একই বাসনা, একই আশা। দুদিন আগেও যে ভয়ে তটস্থ থাকত শুভ্রতা, আজ হঠাৎ সেই ভয়টাকেই নিজের করে পেতে ইচ্ছে করছে তার। সাদাফ নিজের অধিকার নিয়ে সামনে দাঁড়াবে এমন ভয় একসময় কাটা হয়ে থাকলেও আজ সেই অধিকারটা খাটানো হচ্ছে না বলেই বিরক্ত হচ্ছে শুভ্রতা। সাদাফ কি একবার মিথ্যামিথ্যিও বলতে পারে না যে, শুভ্রতা, আপনি আমার স্ত্রী। আপনার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। আমি চাইলেই নীলাচলের মধ্যরাতের সৌন্দর্য দেখাতে পারি। দেখাতে পারি নতুন ভোর। শুভ্রতা বেখেয়ালি মনেই পাহাড়ের একদিকটায় গিয়ে দাঁড়াল। চারপাশে তাদের মতোই বেশ কিছু টুরিস্ট ছবি তোলায় মেতে উঠেছে। হঠাৎ পাশ থেকে কথা বলে উঠল সাদাফ, শুভ্রতা, এই জায়গাটুকুকে বলে লারং। সাদাফের মুখে এমন একটা নাম শুনে কপাল কুঁচকে তাকালো শুভ্রতা। বিড়বিড় করে বলল, লারং? এটা আবার কেমন না? এটুকু বলতেই থেমে গেল শুভ্রতা। সামনের সারি সারি পাহাড় দেখে হঠাৎই যেন থমকে গেল সে।
বিস্মিত চোখে তাকিয়ে থেকেই বলে উঠল, এত সুন্দর! মনে হচ্ছে নীল আকাশটা যেন পাহাড়গুলোর গায়ে ল্যাপটে আছে। ওখানে গেলেই মুঠোয় নেওয়া যাবে বিশাল আকাশের নীল নীল টুকরো। শুভ্রতার বিস্ময় দেখে হাসল সাদাফ। শুভ্রতার পাশে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়াল। এজন্যই জায়গাটার নাম নীলাচল। পাহাড়ের গায়ে অদ্ভুত সুন্দর এক নীল আঁচল। শুভ্রতা কিছু বলবে তার আগেই পাশ থেকে বলে উঠল কেউ, সাদাফ দাদা না। সাদাফ সচেতন চোখে তাকাল। রোদের ভেজে তার গম্ভীর চোখগুলো খানিকটা কুঁচকে নিয়ে সামনে দাঁড়ানো মানুষটিকে দেখার চেষ্টা করল। 2 সেকেন্ড তাকিয়ে থেকেই ঠোঁটে মুচকি হাসি খেলে গেল তার। উল্লাসিত কণ্ঠে বলল, আরে মেমপ্রে! ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়েই জড়িয়ে ধরল সাদাফ। ছেলেটির ছোট ছোট খাড়া চুলগুলো নেড়ে দিয়ে বলল, তুমি এখানে? ছেলেটি হাসল। শুভ্রতা বেশ মনোযোগী হয়ে ছেলেটির মুখের দিকে তাকাল। চ্যাপ্টা নাক, গায়ের রং খানিকটা ময়লা, চুলগুলো ছোট ছোট, মোটা ঠোঁটে ঝুলে আছে অল্প বিস্তর হাসি। ছেলেটার মাঝে উপজাতি উপজাতি ভাবটা বিশেষভাবে চোখে পড়ছে শুভ্রতার। শুভ্রতার ভাবনার সুতো কেটে উত্তর দিল ছেলেটি, এখানে গাইডের কাজ করি দাদা। আপনি তো অনেক দিন পরে এলেন বান্দরবন। সাদাফ হালকা হেসে মেমপ্রের কাঁধ ঝাঁকিয়ে শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, ও হচ্ছে মেমপ্রে, বান্দরবনের স্থানীয়। আমি যতবারই তাজিংডং এর চূড়ায় গিয়েছি ততবারই আমার সাথে ছিল মেমপ্রে। অসাধারণ একটা ছেলে। সাদাফের খোলাখলি প্রশংসায় কিছুটা অস্বস্তি বোধ করল মেমপ্রে। লজ্জাময় চেহারায় একবার মাথা নিচু করল। শুভ্রতা বিস্ময় নিয়ে বলল, যতবার মানে? কতবার গিয়েছেন তাজিংডং? সাদাফ স্বাভাবিক গলায় বলল, সে তো হবেই 7-8 বার। শুভ্রতা চোখ বড় বড় করে তাকাল। মেমপ্রে শুভ্রতাকে ইশারা করে বলল, উনি কি বৌদি দাদা? মেমপ্রের প্রশ্নে থতমত খেয়ে গেল সাদাফ। শুভ্রতাকে লজ্জা আর অস্বস্তিতে মাথা নিচু করতেই তাড়াহুড়ো করে বলে উঠল সাদাফ, ও আমার বন্ধুর শালিকা। শালি বুঝত। আমি বোঝাতে চাইছি উনি আমার ভাবির বোন। মেমপ্রে বুঝতে পেরে মাথা ঝাঁকাল। সাথে সাথেই অচেনা এক বিষাদ যেন ঘায়েল করল শুভ্রতার মন। সাদাফ কি মেমপ্রের প্রশ্নে হ্যাঁ বলতে পারত না। নিজের এমন বাচ্চামো অভিমানে নিজেই অবাক হল শুভ্রতা। সেই সুযোগে বিনম্র কণ্ঠে বলে উঠল মেমপ্রে, দাদা, আমাদের একটা নতুন ঘর তুলেছি এবার। জুমের চাষও ভালো হয়েছে। আপনাকে বলেছিলাম না, ঘর করলে নিমন্ত্রণ দিব। আজকে চলুন না। আমিও বাড়ি যাচ্ছি আজ। যাবেন দাদা? অন্য একদিন যাব মেমপ্রে। আজ আমার সাথে আরও 3 জন আছেন। তার মাঝে দুজনেই মেয়ে। তাছাড়া অতদূর যাওয়াটা ওদের জন্য টাফ হয়ে যাবে। শুভ্রতা কৌতূহলী হয়ে বলল, কোথায় আপনাদের বাড়ি? শেরকর পাড়া। তাজিংডং এর ঠিক নিচে আমাদের পাড়া। শুভ্রতা আর কথা বাড়াল না। তাজিংডং এখান থেকে ঠিক কতটা দূরে জানা নেই তার। মেমপ্রে অনুরোধের সুরে বলল, চলুন না দাদা। কতদিন হলো ওদিকটাই যান না আপনি। কাল আমাদের পাড়ায় একটা উৎসব আছে। আপনি গেলে আমি খুব খুশি হব দাদা। যেতে একটু কষ্ট হবে কিন্তু জায়গাটা যে কত সুন্দর তা তো জানেনই আপনি। সাদাফ হেসে মাথা নাড়ল। এপাশ ওপাশ তাকিয়ে আরাফকে ডেকে মেমপ্রের সাথে পরিচয় করিয়ে দিল। মেমপ্রের প্রস্তাবটা ওকে জানাতেই বলল শেফার শরীর খারাপ, ট্র্যাকিং করে অতটা যেতে পারবে না। সাদাফও আশাহত হল। নয়তো তাজিংডং পাহাড়টাই ঘুরে আসার লোভটা তার শরীরেও চারা দিয়ে উঠছিল খুব। সাদাফের মনোভাবটা বুঝতে পেরেই প্রস্তাব রাখল আরাফ, তুই কিন্তু মেমপ্রের সাথে যেতেই পারিস সাদাফ। শেফার শরীরটা খারাপ, ওর একটু রেস্ট দরকার। তাছাড়া এমনিতেও তো দিনের বেশিরভাগ সময় হোটেলেই থাকি আমরা।
তুই চলে যা, আমরা হোটেলেই ওয়েট করব। ফেরার দিন একসাথে ফিরলেই তো হবে। দুদিনের মাঝে ফিরতে পারবি না ওখান থেকে? সাদাফ চিন্তিত ভঙ্গিতে বলল। দুদিনের আগেই ফেরা যাবে, কিন্তু তোদের রেখে? আরাফ হেসে বলল, আরে বেটা, যা তো ঘুরে আয়, আমরা তো এখানেই আছি, সমস্যা নাই। মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল শুভ্রতার। তার মানে সাদাফ দুদিনের জন্য চলে যাবে? দুটো দিন দেখা হবে না তাদের? তাছাড়া একা একা হোটেলে বসে কি করে সময় কাটাবে সে? ওদের কথার মাঝেই কথা পারল শেফা। আচ্ছা সাদাফ ভাই, আপনার সাথে শুভ্রতাকে নেওয়া যায় না? ওরও এখানে সেখানে ঘুরে বেড়ানোর খুব শখ, বলতে গেলে এক নাম্বারের প্রকৃতিপ্রেমী। শেফার প্রস্তাবে খুশির ঝিলিক ফুটে উঠল শুভ্রতার চোখে মুখে। কিন্তু সাদাফ দ্বিধান্বিত চোখে তাকাল। উনি অতদূর আমার সাথে একা যাবেন? ব্যাপারটা রিস্কি হয়ে যায় ভাবি। তাছাড়া ওখানে মেয়ে। সাদাফকে থামিয়ে দিয়ে বলে উঠল শেফা, নিশ্চিন্ত থাকুন ভাইয়া, আরাফের কাছ থেকে আপনার ব্যাপারে যতটুকু শুনেছি তাতে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর যাই হোক, আমার বোনের কোনো ক্ষতি আপনি হতে দিবেন না। মেয়েটা ট্রাভেলিংয়ের শখ প্রচুর, কিন্তু বাসা থেকে এলাও করে না। এবার যেহেতু চান্সটা পেয়েছে, কাজে লাগাক। ওকে সাথে নিন ভাইয়া। সাদাফের সুপ্ত মনটাও যেন শুভ্রতার জেদ ধরে বসল। শুভ্রতার সঙ্গ তো সেও চায়, কিন্তু এই দ্বিধাটুকুও যেন হালকা পাতলা নাড়া দিল মনে। একবার শুভ্রতার দিকে তাকিয়ে বলল, উনার শরীর তো দুর্বল, শেরকর পাড়া পর্যন্ত পৌঁছাতে প্রচুর ট্র্যাকিং করতে হবে। এতটুকু কি হাঁটতে পারবেন উনি? শুভ্রতা ফট করেই বলে উঠল, পারব, প্লিজ, আমিও যাব সাথে। আপনি সিউর? বান্দরবনের অনেক গহীনে যেতে হবে, প্রচুর হাঁটতে হবে, পথে কিন্তু জোকের ঝামেলাও পোহাতে হবে। শুভ্রতা উত্তেজিত হয়ে বলল, হোক জোক, তবু যাব। আমার অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে, আর সেই অ্যাডভেঞ্চার যদি পাহাড়ে হয় তাহলে তো কথাই নেই। উফফ, না জানি কত সুন্দর হবে জায়গাটা। সাদাফ নিজের মনে হাসল। এই পাগলিটাকে সৌন্দর্যে পাগল করতে হলেও সাথে নেওয়া চাই। সিদ্ধান্ত নেওয়া হলো, হালকা নাস্তা করে 10টার বাসে থানচির পথে রওনা দেবে তারা। তারপর সেখান থেকে শেরকর পাড়ার উদ্দেশ্যে ট্রেকিং শুরু। আরাফ আর শেফা ওদের জন্য এখানেই অপেক্ষা করবে। আজ 27 তারিখ, সাদাফরা 29 তারিখ রবিবার বিকেলের মধ্যে এখানে এসে পৌঁছেবে। তারপর রাত 10টার বাসে সবাই মিলে ফিরে যাবে ঢাকা। চলবে গল্প আরশি যুগল প্রেম, হৃদয়। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। দ্বিতীয় পর্ব। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।